আচ্ছা আমরা রিভিশনে লাস্ট কি পড়ানো হয়েছিল এই চ্যাপ্টারে? আমাদের রিভিশনের লাস্ট কি পড়ানো হয়েছিল? স্যার মিশ্র অক্সাইড। অক্সাইড। আচ্ছা আমাদের ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা যে কোশ্চেন সলভ, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। কারণ আজকে হঠাৎ করে হয়তোবা অনেক স্টুডেন্ট আছে পড়ো নাই, তোমরা একটু একটু দেখে নেবা কোশ্চেনগুলো একবার, তাহলে আমাদের নেক্সট ক্লাসে এটা আলোচনা করতে অনেক সুবিধা হবে। এই কারণে আমরা একদিন একটু পিছিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা একটা সেকেন্ড। স্যার আপনি মিপুক এন্ড ব্যাচকে কবে চ্যাপ্টার 4 পড়াবেন? কবে পড়তে চাও? স্যার আপনি যখন ফ্রি থাকেন। মিরপুর ক্যান্টে পড়াতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমি বলে দিই, সোমবার হবে আমাদের একটা এক্সট্রা ক্লাস। হ্যাঁ সোমবার আর আরেকটা দিন আমি দেখে নিই, ঠিক আছে। আমি ইসে তোমাকে শুক্রবার ফাইনাল জানাচ্ছি। শুক্রবার তো আর হবে না, শুক্র শনি বাদে তোমাকে কি করতে হবে, দুপুর দিকে ক্লাস নিতে হবে, বুঝছো? দুপুরে ক্লাস নিতে হবে। 2 দিন আমি ক্লাসে শেষ হয়ে যাবে, আমাদের যতটুকু বাকি আছে ততটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি ইসে জানাবো, এই যে সামনের সপ্তাহে নেব। এটা হচ্ছে লেকচার 135। স্যার আমাদের কলেজে আসলে পুরো সিলেবাসটাই করাচ্ছে, শর্ট সিলেবাস দেওয়ার পরও। হোলি ক্রস? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, আমরা তো সবই পড়াইছি নাকি, আমাদের তো বাকি কিছুই নাই, শুধু পলিমার বাদে। হ্যাঁ তারা কি বলে, টিচাররা কি বলে, মানে টিচারদের ওপিনিয়ন কি? স্যার আমাদেরকে বলছে যে যদি অ্যাডমিশন শর্ট সিলেবাসের উপর নেওয়ার ঘোষণাও দেয় তাহলেও কয়েকটা প্রশ্ন এই সিলেবাসের মধ্যে থেকে চলেই আসবে। চলে আসবে? কি কি প্রশ্ন বলছে স্যারে, এরকম কিছু বলছে? কেমিস্ট্রি টিচার বলছে না অন্য টিচাররা? আমাদের মানে সব টিচারই বলছে যে পুরো বইটাই পড়ানো হবে, আর আমাদেরকে বলছে যে এটার উপর ভরসা না করতে, শর্ট সিলেবাসের উপর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ এটা মানে তোমার টিচারের একান্ত নিজস্ব মতবাদ। হ্যাঁ তোমার টিচারের এটা মানে ওভারঅল কোনো অবজারভেশন নয়। হ্যাঁ আমিও ঢাকার মনে করো খুব ভালো ভালো কলেজগুলোর সাথে আলাপ করছি, হয়তো হলি কলেজের সাথে কথা হয় নাই, ওদের মতামত আমার মতামতের সাথে মিলে গেছে, যাক সমস্যা নেই। যদি আমরা পড়াবো, আমরা এই টপিক রিলেটেড এটার বাইরে যে যে অংশগুলো আছে সেটা নিয়ে আমরা লেকচার দিব। হ্যাঁ যদিও এটা হওয়ার পসিবিলিটি, তোমার টিচাররা যেটা বলছে সেটা হওয়ার পসিবিলিটি 5%, আর আমরা যেটা বলতেছি এটা হওয়ার পসিবিলিটি 95%। হ্যাঁ যে এটা সময় বলে দিবে, এমন হইতে পারে তাদেরটাও হতে পারে 5% রাইট হয়ে যেতে পারে সেটা, কিন্তু মানে ইউনিভার্সিটি যদি চায়ও তারপরও তার করার কোনো সুযোগ থাকবে না, সরকার এটা করতে দিবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা ইম্পর্টেন্ট তুমি তাহলে যে আমাদের প্রথম হবে পাবলিক এক্সাম প্লাস এই সিলেবাসের উপরে এডমিশন টেস্ট, এটা নিয়ে আগে কথা হবে, কথা বলছো? তারপর এই চ্যাপ্টার, আমরা কিন্তু এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম আমরা কোনো চ্যাপ্টার বাকি নেই। যেমন তোমার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা কিন্তু তোমাকে ডিটেইলস দেখানো হয়েছে। ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা একবার পুরো ডিটেইলস, অর্গানিক পুরো পড়ানো হয়েছে, শুধু পলিমার বাদে। ঠিক আছে, আমরা এটা রিভিউ দিয়ে দিই, আমরা পলিমার যদি আসে আমি পলিমারের প্রয়োজনে তোমাকে পেজগুলো দিয়ে দিই, অথবা তোমার যদি লেকচার মনে হয় যদি দরকার হয় আমি লেকচার দেবো, সমস্যা নেই। তুমি আমরা কয়েকদিন একটু দেখি, আমি বলছি হ্যাঁ আমরা দেখিনি একটু, যদি আমাদের কাছে মনে হয় তাহলে আমরা অবশ্যই নেব আমাদের। আচ্ছা আমরা উভধর্মী অক্সাইড পড়াইছি কিনা, উভধর্মী অক্সাইড এগুলো পড়াইছিলাম কিনা? স্যার এটা হয়েছে। ওকে, আমাদের একটা সন্দেহ থাকে যৌগমূলকের আয়ন, আমরা ভুলে যাই আসলে যৌগমূলকের আয়নটা আসলে কি রকম হতে পারে। হ্যাঁ এটা আসলে আমরা কিভাবে মানে খুব তাড়াতাড়ি যদি পরীক্ষার চাপেও যদি ভুলে যাই, অনেক সময় আমরা মনে রাখতে পারি না NO3
এটার ক্ষেত্রে চার সংখ্যা কি রকম হবে, আর NO2 এটার ক্ষেত্রে চার সংখ্যা কি রকম হবে, ব্রোমেটের ক্ষেত্রে এখানে চার সংখ্যা কি রকম হবে, সেটা আমরা আসলে মনে রাখতে পারি না। ব্রোমেটের ক্ষেত্রে চার সংখ্যা কত হবে কেউ বলতে পারো? ব্রোমেট এই আয়নটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে চার সংখ্যা কত হবে কেউ বলতে পারো? ব্রোমেট আয়নটার ক্ষেত্রে -7 -7। ওকে, আমরা কিন্তু এটা শুধুমাত্র যৌগমূলকের জন্য আমরা এটা কিন্তু কনসিডার করছি। হ্যাঁ, একটু ফেসবুকটা একটু ফলো করে নিই, তারপর আমি তোমার এই দিচ্ছি। লেট হয়ে গেছে, ওই যে তোমাদের রিটেন এক্সামের যে খাতাগুলো, হ্যাঁ এগুলো তো তোমাকে দেওয়া হচ্ছে না। মানে এটা না দেওয়ার মেইন কারণ হচ্ছে কি, আমি ওই যেটা মানে আনছি ওটা গ্রাফিক্স প্যাড, ওটা আমি ব্যবহার করতে পারিনি। এখানে আজকে ওটা শিখতে গেছিলাম যে এটা আসলে কিভাবে করে। হ্যাঁ, এই কারণে আজকে একটু লেট হয়ে গেছে, নেক্সট ক্লাসে আশা করি লেট হবে না। তাহলে দেখো এগুলো আমরা আসলে কিভাবে করব, আসলে এটা না, এটা হচ্ছে -1। এই মেথডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলবে যাদের যোজনী এটা শুধুমাত্র ঋণাত্মক, ধনাত্মক যৌগমূলক দুটো, একটা অ্যামোনিয়াম আয়ন একটা ফসফোনিয়াম আয়ন। এটা মনে রাখার কিছুই নেই, ধনাত্মক আয়নটার ক্ষেত্রে দুটো, একটা অ্যামোনিয়াম আয়ন একটা হচ্ছে কি ফসফোনিয়াম আয়ন, এই হচ্ছে দুটো ধনাত্মক যৌগমূলক। এটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক। ঋণাত্মক যৌগমূলকের মধ্যে তোমার ঋণাত্মক যৌগমূলক যেগুলোর ক্ষেত্রে যদি তোমার জোড় আর বিজোড় যদি হয়, আউটার শেলে ইলেকট্রন, এটা যদি জোড় আর বিজোড় হয় এটা, তাহলে চার সংখ্যা -1, এটা আউটার শেলের ইলেকট্রন, এটা হচ্ছে কি আউটার ইলেকট্রন, এটাও আউটার কি তোমার ইলেকট্রন, শেষের ইলেকট্রন। শেষের ইলেকট্রন যদি একটা জোড় হয় একটা যদি বিজোড় হয় তাহলে -1। অর্থাৎ তোমার যদি বিজোড় যদি থাকে তাহলে অলওয়েজ চার সংখ্যা হবে -1 বিজোড়, আর যদি বিজোড় না থাকে তাহলে যদি থাকে তাহলে থাকবে কি জোড়, তাহলে অলওয়েজ তোমার কি হবে বলতো, চার সংখ্যা অলওয়েজ কি হবে বলতো -2। আমি তাও লিখে দিই, এটা যদি হয় জোড়, আমি এটা উদাহরণ দিয়ে দেব, তাহলে তার চার সংখ্যা হবে কত তোমার -2। এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, এটা কি তোমার থার্ড কেস। আমি যদি থার্ড কেসের ক্ষেত্রে যদি কনসিডার করি, মনে করো দুটো জোড় আছে, এগুলো প্রত্যেকটা আমি বুঝাই দেবো তোমাকে। হ্যাঁ, জোড় আর এখানে যদি বিজোড় হয়, দেখো এখানে বিজোড় প্রেজেন্ট আছে কিনা, বিজোড় থাকলেই অলওয়েজ কি হবে বলতো -1। এই মেথডটার মাধ্যমে যার চার সংখ্যা -3 বা যার যোজনী 3, তার ক্ষেত্রে এটা কি ক্যালকুলেশন করা কি তোমার পসিবল না। এটা বাদে যেগুলো আছে তাদেরটা কি হবে বলতো পসিবল হবে। আমি যদি বলি অ্যালুমিনেট, এটার চার সংখ্যাটা আসলে কত হবে, এটা হচ্ছে মনে করো অ্যালুমিনেট। আমরা যদি অ্যালুমিনেটের চার সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই, তাহলে তুমি এটা দেখো, এটা কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা তোমার 3টা, তাহলে আর অক্সিজেনের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা 6টা, তাহলে এটা কোন সংখ্যা বিজোড়। এই সাবরিনা জোড় বিজোড় শব্দ আমরা জানি তো, অড আর ইভেন, ক্লিয়ার? অড নাম্বারটাকে আমরা কি বলি তোমার বিজোড়, আর ইভেন নাম্বারটাকে জোড় বলি। হ্যাঁ, আর এটাকে আমরা কি, এটা কি তোমার বিজোড় থাকলেই তার চার সংখ্যা কত হবে -1 অ্যালুমিনিয়াম। এটা ম্যাক্সিমাম কভার করবে। হ্যাঁ, এখন এটার দুই একটা ক্ষেত্রে এটা লিমিটেশন থাকতেও পারে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি দেখি নাই, অনেক সময় থাকতে পারে, বাট আমাদের পরিচিত যে রেডিক্যাল গুলো আছে, আমাদের পরিচিত যে যৌগমূলক গুলো আছে, সেগুলোকে তুমি অবশ্যই করতে পারো, সেগুলোকে তুমি অবশ্যই এটাই করতে পারো। আমরা যদি বলি জিঙ্কের, জিঙ্কের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, জিঙ্কের আউটার শেলে জোড় ইলেকট্রন নাকি বিজোড় ইলেকট্রন? স্যার জোড় ইলেকট্রন। এটা যদি জোড় হয়, জিঙ্কের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা, জিঙ্ক যদি 30 হয় তাহলে ইলেকট্রনিক আউটার শেলে সাধারণত তোমার জোড়ই থাকে। পারমাণবিক সংখ্যা যদি তোমার কি হয় জোড় হয়, তাহলে আউটার শেলে ইলেকট্রন সাধারণত জোড় হয়। এখানে পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, আউটার শেলে ইলেকট্রন তোমার কি হবে বলতো বিজোড় হবে। এটার পারমাণবিক সংখ্যা কত 30, তাহলে আউটার শেলে ইলেকট্রন অবশ্যই এখানে কি হবে বলতো জোড় হবে।
তাহলে এটাও কি হবে বলতো, অক্সিজেনের আউটার শেলও কি কত হবে জোর। যদি তুমি মনে করো আউটার শেলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে তারপর আউটার শেলে ইলেকট্রনটা দেখা লাগতেছে, তাহলে পারমাণবিক সংখ্যা দ্বারা গেস করবা। তাহলে এটার পারমাণবিক সংখ্যা যদি তোমার কি হয় বলতো জোর হয়, তাহলে আউটার শেলে ইলেকট্রনও তোমার জোর হয়। তাহলে এটার ক্ষেত্রে জোর জোর, তাহলে এটার কি চার সংখ্যা কত হবে বলতো -2। আমরা এখানে কি বলতো PbO2 এটার আমি চার সংখ্যা নির্ণয় করব। হ্যাঁ, এটার ক্ষেত্রে বলতো লেডের পারমাণবিক সংখ্যা কত, লেডের পারমাণবিক সংখ্যাটা আমরা কত বলি, লেডের পারমাণবিক সংখ্যা আমরা কত বলি, 82। ঠিক আছে, লেডের পারমাণবিক সংখ্যা কত, 82। তাহলে তুমি এটা আউটার শেলে ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে অনেক টাইম লাগবে। যেহেতু এর পারমাণবিক সংখ্যা যদি জোর হয়, তাহলে তোমার কি হবে বলতো, আউটার শেলে ইলেকট্রনটা তোমার কি হবে বলতো জোর হবে। তাহলে এটা কি হবে জোর, তাহলে এটাও কি বলতো জোর। তো জোর আর জোর যদি হয়, তাহলে এটা কত হবে বলতো তোমার -2। আমি যদি মনে করো মানে আমাদের কিছু অনেক সময় কি হয় তোমার আমরা সালফেট, নাইট্রেট এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নেই, কারণ এগুলো আমি সালফেট এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাই, অনেক সময় তুমি ভুলেও যেতে পারো। হ্যাঁ, যেমন এটার ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি, এটা পরবর্তীতে আমরা এটার ক্ষেত্রে বোরমিন BrO3, হ্যাঁ এটার ক্ষেত্রে কি হবে একটু দেখো। বোরমিন তুমি এটার পারমাণবিক সংখ্যা জানো না, কিন্তু তুমি জানো এটা গ্রুপ কি তোমার 17 এর মৌল, এটা আউটার শেলে ইলেকট্রন কয়টা আছে, 7টা। তাহলে এটা কি তোমার বিজোড়, আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। এটা যদি তোমার বিজোড় হয়, তাহলে অক্সিজেন কি হবে দরকার নেই, একটা যদি বিজোড় সংখ্যা থাকে, একটা যদি অড থাকে, অলওয়েজ এটার কি হবে যোজনী কত হবে মাইনাস। আমরা যদি এখানে যদি পরেরটার ক্ষেত্রে বলি ClO4, এটার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে তুমি দেখো ক্লোরিন এটা কত 7, আর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। এটা যদি অড নাম্বার হয়, এটা যদি বিজোড় হয়, তাহলে এটা অবশ্যই কি হবে বলতো মাইনাস হবে। এটা অবশ্যই তোমার কি হবে বলতো মাইনাস হবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। এটা তাহলে আমি যদি মনে করো একটু দেখো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন তোমার ফসফেটের ক্ষেত্রে এই থিওরি মিলবে না, হ্যাঁ অন্যটার ক্ষেত্রে, এটা 1 আর 2 এর ক্ষেত্রে। এখন আমরা যদি পরের গুলোর ক্ষেত্রে যদি মনে করো NO2, এটার ক্ষেত্রে আসলে চার সংখ্যা কত হবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা চার সংখ্যা, নাইট্রোজেনের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা দেখো 5টা, নাইট্রোজেনের শেষে যদি 5 হয়, এটা কি তোমার বিজোড়, এটা মাইনাস। এটা যদি NO3 হয়, এটা কি তোমার বিজোড়, মনে মুখস্থ হয়ে যাবে, NO3 কি হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে। এভাবে আমরা যৌগমূলক বা আয়নের কি চার সংখ্যাটা খুব ইজিলি এখান থেকে আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, আমি মূলত আসলে এই আয়নগুলো না আমরা সাধারণত যে প্লাম্বেট, হ্যাঁ এদের চার সংখ্যা আমরা ভুলে যাই। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় কনফিউজড হয়ে যায়। যে যারা একবারে একটু মাঝারি টাইপের, যারা ভালো তারা তো অবশ্যই মনে থাকে, আর যাদের ক্ষেত্রে একটু সমস্যা, কোন একটা যৌগমূলকে একাধিক আয়ন থাকতে পারে, 3টা থাকতে পারে, ধরে নাও 3টা, আমি এই মুহূর্তে উদাহরণটা মনে নেই, মনে করো এখানে 3টে বা 4টা থাকতে পারে একটা যৌগমূলকে পরমাণু, তো তাদের জন্য যদি একটা যদি তোমার জোড় আছে, দুইটা একটা বিজোড়, তাহলে তার জন্য চার সংখ্যা কত হবে, অলওয়েজ -1। ওকে, এটা উঠাই নাও। ওকে, আমাদের এটা দরকার হবে। আমরা একটু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ছিলাম এখানে আর্দ্র বিশ্লেষিত, হ্যাঁ এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এখন দেখো আমরা গ্রুপ 15 মৌল, আমরা পি ব্লক মৌল নিয়ে কথা বলছি। এখান থেকে আমাদের কি পড়তে হবে, গ্রুপ 15। আমরা গ্রুপ 15 এর মৌলগুলো আমরা জানি, হ্যাঁ এরকম আমরা লিখে দিছি, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান, হ্যাঁ এরকম আমরা লিখে দিছিলাম। এখন এই গ্রুপের মৌলগুলোকে আমরা কোন মৌল বলি, নিক্টোজেন মৌল বলি। এখন এখান থেকে একটা এমসিকিউ তোমার এডমিশন টেস্টে আসে,
সেটা হচ্ছে নাইট্রোজেনকে বেস করে। আমরা নিক্টোজেন, এটাকে আমরা নিক্টোজেন কেন বলি? এটা গ্রিক শব্দ নিকটা থেকে আসছে। এটা গ্রিক শব্দ কি তোমার নিকটা থেকে তোমার এই নিক্টোজেন কথাটা আসছে। এটা নিকটা থেকে এই তোমার নিক্টোজেন কথাটা কি তোমার আসছে। নিক্টোজেন কথাটার মানে হচ্ছে কি তোমার শ্বাসরোধী। এই গ্রুপের যে প্রথম মৌল যেটা আছে মানে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা হচ্ছে কি তোমার শ্বাসরোধী গ্যাস। শ্বাসরোধী গ্যাস, এই কারণে এদেরকে আমরা নিক্টোজেন মৌল বলি। কারণ নাইট্রোজেনটা যদি বেশি হয়, এগুলোর কোনো বৈশিষ্ট্য না, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলোর কোনো কি তোমার বৈশিষ্ট্য না। এগুলোর মধ্যে তোমার কি হয়, এই নাইট্রোজেন যে মৌলটা আছে, এই নাইট্রোজেন মৌলটা কি এই গ্রুপের যে তোমার যে প্রথম যে মৌলটা আছে এটা শ্বাসরোধী। এখানে যদি তোমার কি নাইট্রোজেনের মাত্রা যদি বেশি থাকে, তাহলে কি তোমার শ্বাস প্রশ্বাসে কি হবে বলতো, বাধাগ্রস্ত হবে। এই কারণে এই গ্রুপের এই মৌলগুলোকে আমরা কি বলি, তোমার এই নাইট্রোজেনের এই বৈশিষ্ট্যটা থাকার কারণে এই গ্রুপের মৌলগুলোকে আমরা নিক্টোজেন এলিমেন্ট বলি। যদিও এটা অনেক লেস ইম্পর্টেন্ট, এটা কি তোমার লেস কি তোমার ইম্পর্টেন্ট টপিক। তাহলে এখান থেকে কি জিনিসটা আসে, এই নাইট্রোজেনকে বেস করে আমরা যদি নাইট্রোজেনের গাঠনিক সংকেত আসে, তাহলে নাইট্রোজেনের গাঠনিক সংকেত আমরা এটা জানি। আমরা দেখাবো, আজকে দেখাবো যে কিভাবে একটা স্ট্রাকচার কিভাবে এরকম তৈরি করতে হয়, নাইট্রোজেন এরকম তিনটা বন্ড কিভাবে তৈরি করতে হয়, সেই স্ট্রাকচার গুলো আমরা দেখাবো, লুইসের স্ট্রাকচার যেগুলোকে আমরা বলি, আমরা এটা আলোচনা করব শেষের দিকে। এখন একটু দেখো, এই নাইট্রোজেনে তোমার এই তিনটা বন্ধন আছে। স্বাভাবিক তাপমাত্রায় তোমার কি তিনটা বন্ধনকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই বন্ধনগুলোকে ভাঙতে তোমার অনেক শক্তির কি তোমার প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন। এই বন্ধনগুলো সহজে ভাঙে। যদি কোন একটা অণু যদি বন্ধনটা খুব সহজে যদি ভেঙে যায়, তাহলে ওই অণুটা অনেক সক্রিয়। আর যদি যাদের বন্ধন ভাঙতে অনেক শক্তি অ্যাপ্লাই করতে হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, সেটা অনেক বেশি কি হবে বলতো, নিষ্ক্রিয় টাইপের হবে। ফলে তোমার আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই নিষ্ক্রিয় গ্যাসের পর পর্যায় সারণীতে সবচেয়ে তোমার বেশি নিষ্ক্রিয় মৌলকে ওই মৌলগুলোর পর সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এই তিনটা বন্ধন থাকার কারণে এটা খুব নিষ্ক্রিয়। এই কারণে নাইট্রোজেনকে আমরা প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস বলি, কারণ এই নাইট্রোজেনটাকে প্রাকৃতিকভাবে পাওয়া যায় হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাস। এই গ্যাসগুলো বাদে প্রাকৃতিকভাবে অবস্থিত আমাদের নিষ্ক্রিয় গ্যাস মৌল কোনটা, নাইট্রোজেন। এখানে এমসিকিউ তে আসে নিচের কোনটা প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস, সেটা হবে কোনটা, নাইট্রোজেন। এটা প্রায় এক্সামে আসে। তাহলে এই মৌলটা এইজন্য এটি নিষ্ক্রিয়, এইজন্য এটির সক্রিয়তা অনেক কম। দেখবে যে নাইট্রোজেন যেখানে বিক্রিয়া করে সেখানে অনেক বেশি তাপমাত্রা নিয়ে বিক্রিয়া করে। তাই নিষ্ক্রিয় গ্যাসের পর, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে, সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি তোমার নাইট্রোজেন, মৌল নাইট্রোজেন। একে প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস বলে। এটা আসে এখানে নিচের কোনটাকে প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস বলে, একে প্রাকৃতিক তোমার নিষ্ক্রিয় গ্যাস বলে, এটাকে প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস বলে। ওকে, তাহলে আমরা কোন পয়েন্টটা আসলে পড়ব, এই লাস্টের পয়েন্টটা। আর এটা কোনটা বেশি পড়ব, এর কারণটা কি, এখানে তিনটা বন্ধন আছে, এই কারণে এটাকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন। নাইট্রোজেন আসলে কয়টা বন্ধনে আছে, দুটি নাইট্রোজেন পরমাণু তিনটি সংযোজী বন্ধনে আবদ্ধ, তিনটি সংযোজী বন্ধনে কি তোমার আবদ্ধ, এই কারণে এটাকে ভাঙতে বেশি। তাহলে এই টোটাল আলোচনায় আমাদের একটাই করতে হবে, এই গ্রুপের প্রথম হলো নাইট্রোজেন, যে নাইট্রোজেনটাকে তোমার কি বলা হয়, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাসের পরে এর অবস্থান, এটাকে প্রাকৃতিক নিষ্ক্রিয় গ্যাস বলে। এইগুলোর মধ্যে এটাই আলোচনা। আর এটা আর নাইট্রোজেনটা শ্বাসরোধী গ্যাস, এরকম আসে নিচের কোনটা শ্বাসরোধী, এটা পড়বা আর এই নিচেরটা পড়বো। কারো কোনো অবজারভেশন আছে কিনা বলো। কারো কোনো অবজারভেশন আছে কিনা? আরে ভাই কথা বলতে হবে তো। নমস্কার। দেখো
এখান থেকে আমাদের এরকম আসে নাইট্রোজেন N2 গঠন করে, কিন্তু ফসফরাস P4 গঠন করে কেন? এটা গঠন করে কেন? এটা 2 মার্কে এখন আসতে পারে, যেহেতু আমাদের সিলেবাস ছোট হয়ে আসছে। সিলেবাস যখন বড় থাকে হয়তো এই কোশ্চেন গুলো আমরা ইগনোর করি, কারণ অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। এটা গঠন করে কেন বলো, একজনের লজিক দিতে পারো কেন এটা হয়? হোলি ক্রস বা অন্যান্য কলেজগুলো বলতে পারো যে এটা আসলে কেন হয়? নাইট্রোজেন N2 গঠন করে কিন্তু ফসফরাস P2 এর পরিবর্তে P4 গঠন করে কেন? তারা একই গ্রুপের মৌল। ওকে, এটা রিয়েল পিকচারটা আমি দেখাবো। প্রথমে একটু দেখো, আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে একটু বোঝার ট্রাই করো, এটার ইলেকট্রনিক কনফিগারেশন 7, এটা 1s2, এটা কি 2s2, আর এটা কি 2px, এটা কি 2py, আর এটা কি বলতো 2pz। N2 এর ক্ষেত্রে Sn এর ভ্যালু কত বলতো? N2 এর ক্ষেত্রে আমরা Sn এর ভ্যালুটা কত হয় বলতো? N2 এর ক্ষেত্রে Sn এর ভ্যালুটা কত হয়? স্যার 2। নাইট্রোজেনে একটা নাইট্রোজেনে আউটার শেল ইলেকট্রন আছে কয়টা ভাই? 5টা। দুটো নাইট্রোজেনে আউটার শেল ইলেকট্রন আছে কয়টা? 10টা। আমরা স্ট্রিক নাম্বারটা আসলে কিভাবে বের করি? হ্যাঁ, যদিও আমি সংকরণে আসবো, এই স্ট্রিক নাম্বারটা আমি আলোচনা করব। যাদের সংকরণে সমস্যা আছে এটার জন্য আমি যে ইন জেনারেল আমি কতগুলো বলবো। এটা কত? 10। তাই 10 যদি হয় তাহলে তাকে আমরা আসলে কত দ্বারা ভাগ করি? এই 10টাকে যদি হয় আউটার শেল ইলেকট্রন সংখ্যা যদি 8 এর বেশি হয় তাহলে কত দ্বারা ভাগ করি? এটা কি 8 এর বেশি না 2 এর বেশি? যদি আউটার শেল ইলেকট্রন সংখ্যা যদি 2 এর বেশি হয় তাহলে 2 দ্বারা, আর 8 এর বেশি যদি হয় তখন তাকে আমরা কত দ্বারা ভাগ করি? 8 দ্বারা ভাগ করি। তাহলে এখানে তোমার কি করি? এটাকে আমরা 8 দ্বারা কি ভাগ করি? এটা 10। তাহলে 8 10 এর মধ্যে কয়বার যায়? একবার। 8 যদি 10 এর মধ্যে যদি যায় একবার তাহলে এটা 8। তাহলে এখানে থাকে কত? 2। এগুলো তো ইলেকট্রন, এটাকে আবার 2 দ্বারা আমরা ভাগ করি কিনা? তাহলে এটা কত হয়? 1। তাহলে এই যে ভাগফল যেটা আসছে সেটাকে আমরা 1 + 1 = 2। তার মানে এখানে Sn এর ভ্যালু কত? 2। কেউ যদি এই ক্যালকুলেশনটা যদি বুঝতে না পারো, আমরা এটা দেখাই দেব। আমাদের সংকরণে এই চ্যাপ্টারই আসবে, তখন আমরা এই Snটা নিয়ে আমরা কথা বলবো। সংকরণে যদি কারো ঝামেলা থাকে সেই অংশে আমরা মূলত এখানে আলোচনা করব। দেখো, এটা আসলে Sn স্ট্রিক্ট নাম্বার। এটার ক্ষেত্রে আমি জাস্ট একটু আমি যদি তোমাকে বলতে চাই তাহলে এটা হচ্ছে আউটার শেলের ইলেকট্রন নাম্বার। এটা Sn বের করার অনেকগুলো টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে আউটার শেলের ইলেকট্রন নাম্বার। নাইট্রোজেনে একটা নাইট্রোজেনে আউটার শেলে ইলেকট্রন 5টা, দুটো নাইট্রোজেনে কত? 10। এরকম একটা আবার সূত্র আছে। আউটার শেলে ইলেকট্রন সংখ্যা যদি 2 এর বেশি হয় তখন তাকে 2 দ্বারা ভাগ করি, 8 এর বেশি হলে তাকে 8 দ্বারা ভাগ করি। এই কোণে 8 দ্বারা। 10 8 এর মধ্যে কয়বার যায়? একবার। এখানে থাকে কত? 2। তো 2 যদি ইলেকট্রন হয় তখন তাকে কয় দ্বারা ভাগ করি? 2 দ্বারা। এই কারণে এটাকে আবার 2 দ্বারা ভাগ করছি। তাহলে এই টোটাল এই ভাগের এই তোমার হিসে গেমে আসলে টোটাল প্রথমে ভাগফল পাইছি কত? 1, আর পরের ভাগফল পাইছি 1। টোটাল হচ্ছে কত? এই 2। Sn তার মানে দুটো অরবিটাল মিশবে। তাহলে আউটার শেলে এখানে দুটো মিশবে। আমি এটা এমনিও লিখে যেতে পারতাম, জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হতো না। একটু দেখো, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি লিখি 1:2, এটা যদি সংকরণ হয় তাহলে এটা 2sp1, এটা কি 2sp কি হবে? এটা 1। আর এটার ক্ষেত্রে কি হবে বলতো? 2p কত হবে? y1, আর এটা কি হবে? 2p কি হবে বলতো? z1। এই দুটো আনাই দিই। আমরা এই চারটা অরবিটালের মধ্যে এই দুটো মিশছে, যে দুটো অরবিটাল মিশবে সেগুলোকে আমরা বলি সংকর অরবিটাল। এগুলোর মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়।
আর যেগুলো মিশবে না সেগুলোকে আমরা বলি কি আনহাইব্রিড অরবিটাল। এগুলোর মাধ্যমে আসলে পাই বন্ধন গঠিত হবে। এখানে মিশছে কারা, এটা আর এটা। ইলেকট্রন আছে কয়টা, দুইটা, একটা কয়টা, তিনটা। তাহলে এগুলোর মধ্যে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে প্রথমে। তাহলে 2 আর 1 কত, 3। এই তিনটে ইলেকট্রন কি করতে হবে, এটার মধ্যে পুনরায় বণ্টিত করে দিতে হবে, কারণ এই অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন হয়। তাহলে প্রথমে এখানে একটা দিলে এখানে একটা, টোটাল ইলেকট্রন 2 আর 1 কত, 3। তাহলে একটা ইলেকট্রন আমার থেকে যায়, একটা ইলেকট্রন যে কোনো একটা অরবিটালে তোমার কি দিয়ে দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে এটা গুলো সংকর অরবিটাল, এটা হচ্ছে কি অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটালের মাধ্যমে কি হয়, পাই বন্ধন গঠিত হয়। আর সংকর অরবিটালে যেখানে সিঙ্গেল ইলেকট্রন আছে, আমরা জানি একটা পরমাণু যে অরবিটাল গুলোতে সিঙ্গেল ইলেকট্রন থাকে তাদের মধ্যে তোমার কি হয়, তারাই বন্ধনে কি করে অংশগ্রহণ করে, তারাই বিক্রিয়ায় কি করে পার্টিসিপেট করে। আর যাদের শেষে শক্তি স্তরে ইলেকট্রন গুলো কি হয়, ডাবলেট ফর্মে থাকে, যুগল ফর্মে থাকে, তারা কখনো বিক্রিয়ায় কি করে না বলতো, পার্টিসিপেট করে না। তাহলে এই ইলেকট্রন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, এই ইলেকট্রন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। যে ইলেকট্রন বিক্রিয়ায় পার্টিসিপেট করে না তাদেরকে আমরা কি করব বলি, মুক্তজোড় ইলেকট্রন। আর যারা বিক্রিয়ায় পার্টিসিপেট করে তাদেরকে আমরা কি বলি, বন্ধনজোড় ইলেকট্রন। এটা হচ্ছে একটা নাইট্রোজেনের ক্ষেত্রে। ঠিক সিমিলারলি কি হবে, আরেকটা নাইট্রোজেনের ক্ষেত্রে অনুরূপ হবে। এটা অনুরূপ হবে নাইট্রোজেন 7, এটা 1s2, এটা 2sp2, আর এটা কি 2sp কত হবে 1, এটা 2p1, আর এটা কি 2pz। এটা কি যুগল আছে, এই কারণে এরা বন্ধন করবে না। এটা কি হবে সিগমা, এটা কি হবে পাই, আর এটা হবে পাই। তুমি একটু দেখো এটার ক্ষেত্রে, একটু দেখো আমরা যদি ব্যাপারটা যদি এভাবে বলি, এটা হচ্ছে কি তোমার এই নাইট্রোজেন, এটা সিগমা করে, এই তোমার নাইট্রোজেন, এই তোমার সিগমা। আর এটা কি তোমার 2p অরবিটাল, এই 2p অরবিটাল, আর এখানে এটা হচ্ছে 2p অরবিটাল, আর এখানে একটা 2p অরবিটাল আছে। এই 2p অরবিটালের মাধ্যমে এই তোমার কি হবে, পাশাপাশি অধিকরণ। আমরা জানি যে সামনাসামনি যদি অধিকরণ হয় তাহলে হয় কি সিগমা বন্ধন, আর পাশাপাশি যদি অধিকরণ হয় তাকে আমরা কি বলি বলতো, পাই বন্ধন বলি। ঠিক একই ভাবে এই 2pz আর 2pz এর মধ্যে কি হবে, ওভারল্যাপ হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এখানে এই একটা আছে কি 2pz, আর এখানে আরেকটা আছে কি বলতো, এই কি তোমার 2pz, এটা 2pz, আর এটাও কি আছে বলতো, এই 2pz। ফলে তার মধ্যে কি হয় বলতো, এই ওভারল্যাপ হবে, এটা আর এটা এই ওভারল্যাপ হবে। এরকম এই বন্ধনটা গঠিত হবে, তাদের স্ট্রাকচারটা হবে কি রকম, এরকম। আমার কি এই কথাটুকু তুমি বুঝতে পারছো, এই কথাটা কি তুমি বুঝতে পারছো, এই স্ট্রাকচারটা কি বুঝতে জি পারছো? স্যার, জি স্যার। হ্যাঁ বুঝিনি, আবার বলো। নিচের অংশটুকু আরেকবার একটু বলবেন। আচ্ছা, এটা নাকি উপরেরটা, চিত্রটা? জি স্যার, চিত্রটা। আচ্ছা আমি বলি, আমরা আমাদের সংকলনের অংশে তো আমাদের পড়াবো, তো ওই অংশে আমি আরো বলবো। হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই নাইট্রোজেন, আমি এই প্রক্রিয়াটার মধ্যে এগুলোকে আমরা বলি সংকর অরবিটাল। সংকর অরবিটাল গুলো বন্ধন গঠন করে, এরা যে বন্ধন গঠন করে সেগুলোকে আমরা বলি সিগমা। সংকর অরবিটাল সবাই বন্ধন গঠন করে না, যাদের সিঙ্গেল ইলেকট্রন আছে, ওর সিঙ্গেল ইলেকট্রন আছে ও বন্ধন করবে, ওর সিঙ্গেল ইলেকট্রন নাই ও বন্ধন গঠন করবে না। আর যারা বন্ধনে পার্টিসিপেট করে না, কারা 2p হয় 2p, তারা কি করবে, পাই বন্ধন করবে। তাহলে আমি এই নাইট্রোজেন, এই আরেকটা নাইট্রোজেন, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটা কি হবে বলতো, বন্ধন গঠন। এটা সংকর, এটা কি করবে সিগমা। সিগমা বন্ধনগুলোর ক্ষেত্রে কি হয়, সামনাসামনি অধিকরণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়, আমাদের হেড টু হেড ওভারল্যাপের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা কি বলি, সিগমা বন্ধন। তার মানে এটা সামনাসামনি হবে, এটা নাইট্রোজেন, এখানে আরেকটা কি হবে বলতো, এই নাইট্রোজেন, এটার মাধ্যমে কি হবে, সিগমা। আর এটা কি 2py এবং 2pz, যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, যেগুলো আনহাইব্রিড অরবিটাল থাকে, তারা ঠিক এই অক্ষের সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকে। এই অক্ষের সাথে অলওয়েজ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কি করে অবস্থান করে। ফলে এই 2py এবং 2pz যে অরবিটাল গুলো আছে, এটা মনে করো 2py, আর এটার সাথে কি আছে, আরেকটা 2pz আছে, এটা ঠিক অক্ষের সাথে কি আছে, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রিতে আছে, এটাও 90 ডিগ্রিতে আছে। আমরা কি জানি যে একটা বিন্দু থেকে যদি যতগুলো রেখা অঙ্কন করা হয়, প্রত্যেকটা রেখা একটা আরেকটার সাথে 90 ডিগ্রি, জানো? এই উপপাদ্য পড়ে আসছে তোমরা, এই ফর্মুলা। একটা বিন্দু থেকে যতগুলো রেখা অঙ্কন করা হোক না কেন, একটা প্রত্যেকটার সাথে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা কি জানো? ওকে,
না জানলে এটা জেনে নাও। তাহলে এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমি 2p-y লিখছি, এই 2p-y p অরবিটাল ডাম্বেল আকৃতি। এই তোমার ডাম্বেল, একটা ডাম্বেলের কয়টা লোব থাকে? দুইটা ভাই, একটা উপরে লোব থাকে আর নিচে একটা লোব থাকে। এগুলোকে আমরা কি বলি? লোব বলছিলাম। এগুলোকে আমরা কি বলছি? লোব বলি। লোব মানে কি? যেখানে ইলেকট্রন থাকে। তাহলে এই 2p-y এটা একটা ডাম্বেল, একটা ডাম্বেলের দুটো লোব থাকে, এই একটা লোব, এই একটা লোব। তাহলে 2p-z এই ডাম্বেলে কয়টা লোব থাকে? দুইটা, এই একটা, এই একটা। ঠিক এই নাইট্রোজেনের সিমিলার 2p-y এবং 2p-z থাকবে। এই নাইট্রোজেনে কি এটা 2p-y আর এখানে কি এই হচ্ছে কি 2p-z। এই 2p-y এর সাথে 2p-y এর ওভারল্যাপ হবে। এটা উপরে যেমন ওভারল্যাপ হয় ঠিক নিচেও ঠিক একই ভাবে ওভারল্যাপ হয়। আর এই 2p-z এর সাথে এই 2p-z এর ওভারল্যাপ হবে। উপরেও যেমন 2p-z এর ওভারল্যাপ হবে, নিচেও 2p-z এর ওভারল্যাপ হবে। পাই বন্ধনের ক্ষেত্রে ওভারল্যাপটা উপরের লোবের সাথে হয়, একই সাথে নিচের লোবের সাথে হয়। এখানে চারটা বন্ধন হয় না কিন্তু, কারণ এই ওভারল্যাপ আর এই ওভারল্যাপের মাঝে দেখছো এখানে যে আমি স্ট্রেট লাইন ওভারল্যাপটা দেখাচ্ছি, এটা কিন্তু আসলে ওভারল্যাপ তো তোমার এরকম দেখানোর মেইন কারণটা কি? স্ট্রাকচারটা বোঝানোর জন্য। আসলে এটা এরকম হয় না, এটা আসলে হয় কি রকম, এটা বন্ধন গঠন করে, এটা ওভারল্যাপটা হয় এরকম, এটা 2p-y আর এটা 2p-y, জাস্ট এরকম হয় ওভারল্যাপটা, দুটো 2p-y এরকম বেঁকে যায়, একটা একটার সাথে বেঁকে যায়। একটা একটার আকর্ষণে কি হয়, একটা আরেকটার ভিতরে কি করে অনুপ্রবেশ করে। এটা বাট স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, এটাকে এভাবে, আসলে এটা এভাবে থাকে না, এটা এটাকে আকর্ষণ করে, ফলে এটা এভাবে বেঁকে যায়, একটা একটার মধ্যে কি করে অনুপ্রবেশ ঘটে। এই অনুপ্রবেশটাকে আমরা কি বলি, ওভারল্যাপ বলি। ঠিক 2p-z এর ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে, বাট স্ট্রাকচারটাকে এভাবে লেখার জন্য আমরা এটা লিখি। এই ওভারল্যাপের মাধ্যমে এই নাইট্রোজেনটা ঘটে। তাহলে এটা নাইট্রোজেন, এই সিগমার কারণে এই বন্ধন। আর এই আয়ন হাইব্রিড অরবিটালের মাধ্যমে যে বন্ধন হয় পাই, এখানে কয়টা আয়ন হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করছে? দুটো, 2p, এই কারণে এটা en গঠিত হয়েছে। এখন এই যে তোমার সাইড টু সাইড ওভারল্যাপটা ডিপেন্ড করে অরবিটালের আকারের উপর। এখানে সাইড টু সাইড ওভারল্যাপ মানে কি? পাই বন্ধন। সাইড টু সাইড যেটাকে আমরা বলি সাইড টু সাইড ওভারল্যাপটা নির্ভর করে কার উপর? অরবিটালের আকারের উপর। অরবিটালের আকারের উপর, এটা আকারের উপর এটা ডিপেন্ড করে। আকার যত ছোট হবে এই ওভারল্যাপ গুলো তত ভালো হয়, আর ওভারল্যাপ যত ভালো হয়, একটা আরেকটার ভিতরে যত বেশি অনুপ্রবেশ করে ওই বন্ডটা তত বেশি কি হয়, স্ট্রং হয়। যদি দুটো অরবিটালের মধ্যে আকার যত ছোট হবে, ফলে একটা আরেকটার ভিতরে এরকম অনুপ্রবেশও করে তোমার বেশি, এরকম অনুপ্রবেশও করে বেশি। ফলে এদের মধ্যে ওভারল্যাপ যত বেশি হবে, ওভারল্যাপ মানে কি? একটা আরেকটার ভিতরে অনুপ্রবেশ করে। একটা যদি আরেকটা থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে কি বন্ধন হবে? তখন তো বন্ধন হবে না। বন্ধন মানে কি? একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, একটা আরেকটার সাথে কি করবে, আংশিক পার্শিয়ালি কি করবে বলতো, একটা আরেকটার ভিতরে কি করবে, তোমার কি হবে, ইন্টারঅ্যাকশন হবে, একটা আরেকটার ভিতরে কি হবে, পার্শিয়ালি তোমার প্রবেশ করবে, তাহলে তোমার কি হবে, বন্ধন হবে। তাহলে তো হবে না, বিচ্ছিন্ন থাকলে তো আর বন্ধন হবে না। তাহলে এটার আকার যত ছোট হবে, এই ওভারল্যাপ, এই দুটো অরবিটালের মধ্যে সাইড টু সাইড ওভারল্যাপটা তত কি হয় বলতো, ভালো হয়, বন্ধনটা ভালো হয়। আর অরবিটালের আকার যদি এরকম বড় হয়, অনেক বড় হয়, তখন দেখা যায় কি এদের মধ্যে এই সাইড টু সাইড ওভারল্যাপটা তোমার কি ভালো হবে না, তখন এই বন্ধনটা কি হয়, উইক হয়ে যায়। কোন কোন জায়গায় ওভারল্যাপিংটা ভালো হচ্ছে বলতো, 1 নং চিত্রে নাকি 2 নং চিত্রে? কোন জায়গায় ওভারল্যাপিং? 1 নং। একটা আরেকটার ভিতর অনুপ্রবেশ। এটার আকার যত ছোট হবে, ইলেকট্রনের ডেনসিটি তত বেশি থাকবে, ইলেকট্রনের ডেনসিটি যত বেশি থাকবে, ওভারল্যাপ তত কি হবে, ভালো হবে। তোমাকে আমি যখন এই চ্যাপ্টারটা পড়াইছি তখন তোমাকে আমি বলে দিছি যে ওভারল্যাপটা কি ইলেকট্রনের ডেনসিটির উপর ডিপেন্ড করে। আকার যখন ছোট হবে, ইলেকট্রনের ডেনসিটি তত বেশি থাকবে, ঘনত্ব তত বেশি থাকবে, কারণ এখানে কি থাকে, ইলেকট্রন, তখন তাদের মধ্যে ওভারল্যাপটা তত ভালো হবে, বন্ধনটা তত ভালো হবে। আকার যত বড় হবে, ইলেকট্রনের ডেনসিটি তত কম থাকবে, ইলেকট্রনের ডেনসিটি যদি কম থাকে, ঘনত্ব যদি কম থাকে, ওভারল্যাপটা কি স্ট্রং হবে, এরকম পাশ থেকে চলে যাবে, ফলে ওই বন্ধনটা কি হবে, দুর্বল হয়, ওই বন্ধনটা টেকে না সাধারণত একমাত্র। 2p অরবিটালের ক্ষেত্রে কি হয়, এই 2p অরবিটালের আকারটা সবচেয়ে ছোট, এই কারণে কি হয়, আকার যদি ছোট হয়, ইলেকট্রনের ডেনসিটি তোমার বেশি থাকে, ইলেকট্রনের ডেনসিটি যদি বেশি থাকে তখন এই অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ ভালো হয়, তখন পাই বন্ধনটা খুব ভালোভাবে তোমার কি হয়, ডেভেলপ হয়। আমি যদি ফসফরাসের দিকে তাকাই, এই অংশটুকু একটু উঠে নাও,
আমার এই কথাটুকু বুঝতে পারছো তোমরা? এই কথাটুকু? জি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে। ফেসবুক পার্টি আচ্ছা, হোলি ক্রসের এই মেয়েটা শিল্পী রাশেদ আইডি দিয়ে কি জানি মাসানি, হ্যাঁ তুমি কি বলছো আমি বুঝতে পারিনি। ফসফরাসে ব্যাক এন্ড ডি অরবিটাল থাকে, এটার সাথে এটা রিলেটেড না। আচ্ছা এটা আগে একটু দেখলাম। আমরা যদি ফসফরাসের ক্ষেত্রে একটু বলি, এটার ক্ষেত্রে আমরা ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন যদি একটু দেখি, দেখো এটা ফসফরাস, এটা 15। আমরা এটার ক্ষেত্রে 1:2, এটা হচ্ছে নিয়ন, নিয়ন পর্যন্ত এখানে 10 আছে। 15 এর মধ্যে 10টা কে নেছে বলতো? নিয়ন নিয়ে নেছে। তাহলে থাকে কে এখানে কি হবে? 3s2, এটা কত হবে? 3px, এটা 3py, আর এটা কি বলতো? 3pz। এটার ক্ষেত্রে এখন তোমার কি হবে? ফসফরাসের ক্ষেত্রে কি হয়? তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে হয় কি 2p অরবিটাল পার্টিসিপেট করে, আর ফসফরাসের ক্ষেত্রে পার্টিসিপেট করে কোন অরবিটালটা বলতো? 3p অরবিটাল। তার যদি পাই বন্ধন যদি গঠন করতে হয়, তাহলে আমি যদি মনে করো ফসফরাস, আমি ধরে নিলাম নাইট্রোজেন যদি তোমার এরকম যদি স্ট্রাকচার হয়, আমরা ধরে নিলাম এটা যেহেতু একই গ্রুপের মৌল, তাহলে ফসফরাসেরও জাস্ট এরকম স্ট্রাকচার হওয়া উচিত। ফসফরাসেরও কি এরকম স্ট্রাকচার হওয়া উচিত। ফসফরাসের যদি এরকম স্ট্রাকচার যদি হয়, তাহলে Sn এর ভ্যালু কত হবে? 2 হবে। কারণ এটারও আউটার শেলে ইলেকট্রন সংখ্যা কত? 10, আর এটারও আউটার শেলে ইলেকট্রন সংখ্যা কত? 10। এরকম হওয়া উচিত, তার মানে এটা না। নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের মৌল। নাইট্রোজেন যদি দুটো অণুর সাথে ডাইঅ্যাটমিক ফর্মে থাকে, ফসফরাসও ডাইঅ্যাটমিক ফর্মে থাকা উচিত। আর এটা যদি ডাইঅ্যাটমিক ফর্মে যদি থাকে, এটার স্ট্রাকচার এরকম হলে ফসফরাসের স্ট্রাকচারও এরকম হওয়া উচিত। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে যদি এরকম হয়, তুমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে এখানে কি হয়? এটা কি তোমার ফসফরাস, এটার ক্ষেত্রে যদি আমরা যদি কনসিডার করি, এটা আমরা 3sp, এটা 2, এটা 3sp, এটা 1, এটা 3py1, আর এটা কি 3pz1। এটা একটা ফসফরাসের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে যদি সংকরণের মাধ্যমে আমরা দেখি, কারণ এটার Sn আর এটার Sn3 একই রকম হবে। তাহলে আরেকটা ফসফরাসের ক্ষেত্রে কি রকম হবে? এরকম, এরকম হওয়া উচিত। আমরা কিন্তু উচিতের কথা বলছি। তাহলে 3sp1, এটা 3py1, আর এটা কি 3pz1। তাহলে তোমার কি হয় বলতো? এই 3sp এখানে কি হয় বলতো? এখানে একটা সিগমা, এটা কি আছে? ডাবলেট, দুটো করে ইলেকট্রন আছে, দুটো করে যদি ইলেকট্রন, আমি কিন্তু এই স্ট্রাকচারটা নাইট্রোজেনের কায়দায় আমি লিখছি। এটা এই স্ট্রাকচারটা আসলে আমি কি নাইট্রোজেনের সাহায্যে সরাসরি লিখে ফেলছি। তাহলে এটার সাহায্যে এটা কি সিগমা, তাহলে এটা অনুযায়ী কি হচ্ছে? পাই। এটা অনুযায়ী কি হবে বলতো? পাই। আর এটা আসলে বন্ধনে পার্টিসিপেট কি তোমার করবে না, কারণ এটা ডাবলেট। এভাবে হওয়া উচিত, কিন্তু এভাবে হয় না। কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার কোন অরবিটালটা আসলে অংশগ্রহণ করে পাই বন্ধনে? 2p অরবিটাল। আর ফসফরাসের ক্ষেত্রে কোন অরবিটালটা করে? 3p অরবিটাল। কোন অরবিটালের আকার বড়, 2p নাকি 3p? কোন অরবিটালের আকার বড়, 2p অরবিটালের নাকি 3p অরবিটালের? কোন অরবিটালের আকার বড়? 3p তা আকার যদি বড় হয়, তাহলে ওভারল্যাপটা কি তোমার কি প্রথমটা হয় নাকি দ্বিতীয়টা হয়? দ্বিতীয়টা। তো ওভারল্যাপ তোমার কি ভালো না হয়, তাহলে বন্ধন কি ভালো হবে নাকি উইক হয়ে যাবে? অনেক উইক হবে। তখন এই ফসফরাসটা কি বলতো? তারা পাই বন্ধনটা কি গঠন করতে পারে না, তাদের ওভারল্যাপ। কারণ 3p অরবিটালে আকার বড়, ইলেকট্রনের ডেনসিটি কম থাকে, ফলে একটা আরেকটার মধ্যে কি করে না বলতো? ওভারল্যাপটা কি আসে না। এই কারণে এরা কি করতে পারে না? পাই বন্ধন। এই কারণে একটা ফসফরাস পাই বন্ধন না গঠন করে তারা কি করে? একটা ফসফরাস অপর তিনটা ফসফরাসের সাথে যুক্ত হয়, তারা একটা চতুস্থলকীয় ফর্মে থাকে। এরকম একটা ফসফরাস, প্রত্যেকটা ফসফরাস এখানে এরা চতুস্থলকীয় এরকম তোমার কি থাকে? এরকম ফর্মে গঠন করে। প্রত্যেকটা ফসফরাস অপর তিনটা ফসফরাসের সাথে কানেক্ট থাকে। তাহলে এখানে সংকরণ কি হবে? ফসফরাসের আউটার শেল ইলেকট্রন আছে কত জানো?
ফসফরাসে আউটার শেল ইলেকট্রন আছে কত জানো? পাঁচটা। 5টা। বন্ধনে অংশগ্রহণ করে কত? 3। তাই থাকে কয়টা? 2টা। তাই থাকে কয়টা? 2টা। তো 2টা যদি থাকে তাহলে তোমার এখানে কি ঘটে বলো তো? এটার ক্ষেত্রে Sn এর ভ্যালু কত হয়? প্রত্যেকটার ক্ষেত্রে Sn মানে কত? 4, 4 মানে কি? sp3, sp3 মানে কি হবে বলো তো? চতুস্তলকীয়। sp3 মানে কি হচ্ছে বলো তো? চতুস্তলকীয়। আমার কথা কি বুঝছো কিনা? জি স্যার। ওকে, এটার ক্ষেত্রে তাহলে আমরা এটা হচ্ছে ভুল, এটা ভুল। তাহলে আমরা এটার ব্যাখ্যাটা আসলে কিভাবে দেব পরীক্ষায়? এই হচ্ছে N2 নাইট্রোজেনের ক্ষেত্রে, আর এটা কি তোমার ফসফরাসের ক্ষেত্রে। N2 গঠন হওয়ার মেইন কারণ কি? গঠন হওয়ার মেইন কারণ কি? নাইট্রোজেনের 2p অরবিটালের কি বলতো? নাইট্রোজেনের 2p অরবিটালের আকার কি? আকারটা কি বলতো? ছোট। এজন্য নাইট্রোজেনের দুটি 2p অরবিটালের এটা কি 2px আর 2py মধ্যে অধিকরণ ভালো ঘটে। অধিকরণ ভালো ঘটে, এটা কি 2px। আমি একটা অধিকরণ একটা তোমার দেখাচ্ছি এরকম। এটা কি তোমার আকার ছোট, অধিকরণ ভালো ঘটে। অধিকরণের মাত্রা কি তোমার বেশি। এজন্য নাইট্রোজেন দুটি নাইট্রোজেন পরমাণু নিজেদের মধ্যে সিগমা বন্ধন গঠন করার পর দুটি পি অরবিটালের পাশাপাশি অধিকরণের মাধ্যমে আরো দুটি পাই বন্ধন গঠন করে। আমরা উপরে লিখে দিচ্ছি, পাই বন্ধন গঠন করে N2 অণু সৃষ্টি করে। আর এটার ক্ষেত্রে লিখবা কি? ফসফরাসের ক্ষেত্রে এখানে ফসফরাসের 3p অরবিটালের এটা কি আকার কি হবে? বড়। এই কারণে কি হবে? অধিকরণ। এজন্য ফসফরাসের দুটি p অরবিটাল, একটা হচ্ছে 3px 3py ও 3pz, এর মধ্যে অধিকরণের মাত্রা কম হয়।
এখানে এরকম আকার দিয়ে দেবা, ওকে, এখানে লিখবা আকার বড়, অধিকরণের মাত্রা কম। মাত্রা কম। এই জন্য ফসফরাস কি করতে পারে না, এই জন্য ফসফরাস নিজেদের মধ্যে পাই বন্ধন গঠন করতে পারে না, এটা গঠন করতে পারে না। তাই প্রতিটি ফসফরাস অপর তিনটি ফসফরাসের সাথে কারণ তিনটা তার সিঙ্গেল ইলেকট্রন থাকে, ওই তিনটা সিঙ্গেল ইলেকট্রন ফসফরাসের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে P4 অণু গঠন করে। তার মানে মেইন রিজন, একটার আকার ছোট অরবিটাল ওভারল্যাপটা ভালো হয়, একটার আকার বড় ওভারল্যাপটা দুর্বল হয়। এটা হচ্ছে মেইন। এটা আগে উঠাই নাও। আর এখানে ফসফরাসের স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফসফরাস, এটা P4 এর চতুস্তল P4। স্যার বোর্ডের নিচে কাপড়টা সরানো, তার জন্য দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে। এটা আগেরটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, হ্যাঁ বেসিক। একটু দেখো, কারো কোনো যদি অবজারভেশন থাকে, ফেসবুক পার্টি তুমি বলতে পারো, কারো যদি কোনো অবজারভেশন থাকে। এখন একটু দেখো, NH3 ও PH3 এর মধ্যে কোনটি অধিক ক্ষার ধর্মী? কোনটি অধিক ক্ষার ধর্মী বা অধিক ক্ষার ব্যাখ্যা করো। অধিক ক্ষারীয়, এটা তুমি ব্যাখ্যা করবা। NH3 এবং PH3। আমরা যদি তোমার লুইসের কনসেপ্ট অনুযায়ী, লুইস মতবাদ, ক্ষার কাকে বলে বলো, লুইসের মতবাদ অনুযায়ী ক্ষার কাকে বলে? আমরা কোনটাকে আমরা ক্ষার যারা বলি? ইলেকট্রন ডোনেট করবে, হ্যাঁ, যারা ইলেকট্রন ডোনেট করবে তারা ইলেকট্রন যুগল কি করবে? দান করবে। ইলেকট্রন যুগল যারা দান করে, যে যত সহজে দান করবে, যে যত সহজে ইলেকট্রন যুগল দান করে, সে তত কি হবে বলতো? সে তত শক্তিশালী কি তোমার ক্ষার। যে ইলেকট্রন যুগল দান করে তাকে আমরা ক্ষার বলি, যে যত সহজে করবে সে তত শক্তিশালী কি তোমার ক্ষার হবে। আমরা বোনেস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, বোনেস্টেড লাউরি মতবাদ অনুযায়ী আমরা ক্ষার কোনটাকে বলি? আমরা ক্ষার কোনটাকে আমরা ক্ষার বলি বোনেস্টেড লাউরি মতবাদ অনুযায়ী? আসলে ক্ষার কোনটা? কোনটাকে আমরা ক্ষার বলি? স্যার যারা প্রোটন গ্রহণ করবে, হ্যাঁ, প্রোটন গ্রহণ করবে। আচ্ছা এক সেকেন্ড। ওকে,
অ্যাডিশন, তাহলে আমরা কাকে আমরা খাপ বলবো? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমরা কাকে বলবো? যারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে। আমরা NH3 এবং PH3 এর মধ্যে কাকে ক্ষার ধর্মী বলে? কে অধিক ক্ষার বলো তো? অ্যামোনিয়া আর এখানে ফসফেনের মধ্যে কোনটা অধিক ক্ষার ধর্মী? অ্যামোনিয়া। কেন NH3। কেন অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্মী হবে কেন? নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে ইলেকট্রন বেশি ডোনেট করতে পারবে। কিভাবে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি? কারণ আকার ছোট আর ইলেকট্রন তো। আচ্ছা, এখন একটু দেখো এই অংশটুকু আগে একটু উঠায় নাও, তারপর আমরা স্ট্রাকচার রাখছি। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এটা নাইট্রোজেন, নাইট্রোজেনের আউটার শেলে আমরা যদি দেখি আউটার শেলে 5টা ইলেকট্রন আছে, 3টা বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে বাকি থাকে কয়টা? 2টা। ফসফরাসের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা? 3টা, 3টা বন্ধনে বাকি দুটো, দুজনেই সমান। কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতার মান এটা কত? 3.0, বাট এটা তড়িৎ ঋণাত্মকতার মান কত? এটা তড়িৎ ঋণাত্মকতার মান এটা হচ্ছে কত বলতো? 2.1, আর এগুলো তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। বলো নাইট্রোজেন ইলেকট্রনটা তার নিজের দিকে বেশি টানবে, এই বন্ধন ইলেকট্রনটাকে নাইট্রোজেন বেশি তার নিজের দিকে টানবে নাকি ফসফরাস টানবে? তড়িৎ ঋণাত্মকতা মানে এই বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টানার ক্যাপাবিলিটি, বন্ধন ইলেকট্রনকে টানার ক্যাপাবিলিটি নাইট্রোজেন বেশি হাইড্রোজেনের চেয়ে। আর এখানে কি আছে? তড়িৎ ঋণাত্মকতার মান এখানে আমরা আসলে কি পাচ্ছি? ফসফরাসের এবং কি হাইড্রোজেনের কত? একটা হচ্ছে 2.1, একটা 2.1 নেয়। তাই নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে যদি কম্পেয়ার করি, অবশ্যই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি ফসফরাসের চেয়ে কি তোমার বেশি। বলে এই বন্ধন ইলেকট্রনটা নাইট্রোজেন যে হারে তার নিজের দিকে টানবে, তোমার কি হবে? ফসফরাস কিন্তু সেভাবে ইলেকট্রনটা তার দিকে টানতে পারবে না। এই তিনটা অ্যারো দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে ইলেকট্রনটা বেশি শিফট হচ্ছে নাইট্রোজেনের দিকে। এখানে একটা অ্যারো দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে ইলেকট্রনের শিফটিংটা এখানে কি হচ্ছে বলতো? কম হচ্ছে। তাই এখানে ইলেকট্রনের শিফটিং যদি বেশি হয়, তাহলে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্বটা তোমার বেশি থাকবে। আর নাইট্রোজেনের চারপাশে যদি ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে নাইট্রোজেন খুব সহজে অন্য ইলেকট্রন যুগল কি করতে পারবে বলতো? দান করতে পারবে। এই কারণে এটা হচ্ছে এই ফসফরাসের চেয়ে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে এই নাইট্রোজেনটা অন্যকে সহজে খুব ইলেকট্রন কি করতে পারবে? দান করতে পারবে। এই কারণে NH3টার খাদ্যমিটা ফসফেনের চেয়ে কি হবে তোমার? বেশি হবে। দেখো কারো কোনো অবজারভেশন আছে কিনা? কারো কোনো অবজারভেশন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, লেখাগুলো একটু বড় করতে হবে, ঠিক আছে সামিন, এরপর আমরা লেখাগুলো একটু বড় করব। হ্যাঁ দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে। প্রবলেম নাই স্যার। ওকে, এখানে একটু দেখো তাহলে এখানে কি বলতে হবে? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা তোমার কি ফসফরাসের চেয়ে বেশি। এজন্য N বন্ড H এর ইলেকট্রন নাইট্রোজেনের দিকে বেশি শিফট হবে। সামিন দেখবা যে এখানে এখন লেখাগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ বেশি শিফট হবে, কারণ অনেক লেখা লিখতে হয় তো, নাহলে হয় না, একটু ছোট করে না লিখলে বেশি শিফট হবে। তাই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব
ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। এজন্য NH3 এর নাইট্রোজেন পরমাণু তোমার সহজে ইলেকট্রন যুগল কি করতে পারে, দান করতে পারে। এটা দান করতে পারে। তাই এর কি হবে বলতো, ক্ষার ধর্মিতা কি হবে, বেশি হবে। এর পরের পয়েন্ট এখানে লিখছি। তাই NH3 এর ক্ষার ধর্মিতা তোমার বেশি হবে, ক্ষার ধর্মিতা তোমার বেশি হবে বা অধিক হবে। তাহলে এটার ক্ষেত্রে উদাহরণটা, এটা লেখার পর তুমি এই উপরের অংশ লিখবা। এটা এর উদাহরণ NH3 কাকে ইলেকট্রন যুগল দান করবে, যার ইলেকট্রন নাই। কার নাই, S+ ধরে নিলাম ব্যাকএন্ড, ফলে ও একে ইলেকট্রন যুগল দেবে। ফলে এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে কি হবে, NH4+। অবশ্যই এটা বিক্রিয়া দিয়ে দেব। এটার ক্ষেত্রে পুরোপুরি রিভার্স। এটার ক্ষেত্রে কি, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের চেয়ে কি বলতো কম। এখানে কি হবে, নাইট্রোজেনের দিকে কি শিফট হবে। এজন্য কি বলতো, পি বন্ড এইচ এর ইলেকট্রন ফসফরাসের দিকে কি হবে, কম শিফট হবে, কম শিফট হবে। এখানে কি আছে, এখানে হবে ফসফরাসের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব কম থাকে। এখানে কি হবে, এখানে PH3 এর ফসফরাস পরমাণু, এখানে কি ফসফরাস পরমাণু নাইট্রোজেনের চেয়ে ফসফরাস পরমাণু NH3 এর চেয়ে, NH3 এর নাইট্রোজেনের চেয়ে বা নাইট্রোজেনের মতো সহজে ইলেকট্রন যুগল দান করতে পারে না, সহজে ইলেকট্রন যুগল দান করতে পারে না। এটা একটু ছোট হবে, কিছু করার নাই তো ভাই, দান করতে পারে না। এর পরের অংশটা লিখবে এখানে। তাই এর ক্ষার ধর্মিতা PH3 এর ক্ষার ধর্মিতা কি কম। তারপর এখানে উদাহরণ দিবা। উদাহরণে এটা PH3, এটা লোন পেয়ার ইলেকট্রন আসছে, এটা H+ ইলেকট্রন যুগল নেবে, এটা PH4, এটা ফসফোনিয়াম আয়ন তৈরি করবে। বিক্রিয়াটা এভাবে দিয়ে দেব, NH3 PH3। এখনকার বর্তমান প্রেক্ষাপটে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, কারো কোনো অবজারভেশন থাকলে বলতে পারো, হ্যান্ড রাইটিং হইতে শুরু করে যে কোনো অবজারভেশন। লেখা অনেক বেশি হয়ে গেলে মানে আলটিমেটলি ছোট হয়ে যায়। এখন দেখো এখানে একটা এমসিকিউ আসে। এটার এমসিকিউটা হচ্ছে, এখানে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড গুলোর তোমার মধ্যে কার অ্যাসিডিক ক্যারেক্টারটা বেশি, এটা আমরা আসলে কিভাবে বুঝবো। নাইট্রোজেনের অক্সাইড গুলোর মধ্যে কার অ্যাসিডিক ক্যারেক্টারটা কি হয় বলতো, বেশি হয় নাইট্রোজেনের। এক সেকেন্ড,
আমরা এখানে নাইট্রোজেনের এখানে একটা ভালো মানের একটা এমসিকিউ আসে। এমসিকিউ হচ্ছে এটা, দেখো আমি যদি নাইট্রোজেনের অক্সাইড গুলো লিখি, এটা অক্সাইড সমূহ, তুমি জানো নাইট্রোজেনের অক্সাইড এগুলো N2O, NO, হ্যাঁ, তারপর কোনটা N2O3, N2O4, এটা কি N2O5, এই অক্সাইডগুলো তুমি জানো। এটা জাস্ট এমসিকিউর জন্য, এই টোটাল জিনিসটা তোমার এমসিকিউর জন্য আসে। আমরা জানি এটা নিরপেক্ষ। আমরা যদি এগুলোর অ্যাসিডিক ক্যারেক্টার যদি হয়, আমরা যদি জানতে চাই এটা অ্যাসিডিক ক্যারেক্টারটা ডিপেন্ড করে কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ, চার সংখ্যার উপর। যার চার সংখ্যা বেশি হবে, তোমাকে আমি যদি বলি একটু ইমাজিন করো HNO3 আর এটা H2SO4, এই দুটোর মধ্যে, এই অক্সি অ্যাসিডের মধ্যে দুটোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? স্যার সালফিউরিক অ্যাসিড। কেন তুমি বলবো সালফিউরিক অ্যাসিড? স্যার সালফারের কেন্দ্রীয় মৌলের প্রাণ সংখ্যা বেশি। এটা কত প্লাস, চার সংখ্যা যদি বেশি হয় ওর ইলেকট্রন ঘাটতি তত কি হবে বলতো বেশি হবে। যে যত বেশি ধনাত্মক তার ইলেকট্রন ঘাটতি তত বেশি, সে পার্শ্ববর্তী হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা তত বেশি নিচের দিকে শিফট হবে, হাইড্রোজেনটা তত তাড়াতাড়ি এখান থেকে কি হয়ে যাবে তোমার শিফট হয়ে H+ আয়ন আকারে এখান থেকে বের হবে। ওর যত ধনাত্মক চার্জ সৃষ্টি হবে ওর ইলেকট্রন ঘাটতি তত হবে, ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে ও অক্সিজেনের কাছ থেকে তত বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে, অক্সিজেনের কাছ থেকে তত বেশি ইলেকট্রন যদি নিজের দিকে টানে তখন অক্সিজেন কি করবে হাইড্রোজেনের কাছ থেকে টানবে। আমি যদি এটার স্ট্রাকচার যদি লিখি, এটা যদি স্ট্রাকচারটা লিখি, এটাই তো এটার স্ট্রাকচার। আমি যদি এটার স্ট্রাকচার লিখি, ও যদি ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে এখান থেকে ইলেকট্রনটা তত বেশি এদিকে কি হয় বলতো শিফট হবে। ইলেকট্রন তোমার কি এখানে তোমার শিফট হবে, এই ইলেকট্রন এখানে আসবে। ইলেকট্রন যদি এদিকে তোমার শিফট হয়ে যায়, এদিকে যদি তোমার ইলেকট্রন যদি তোমার শিফট হয় সালফারের দিকে, অক্সিজেন কি করে মুক্তজোড় ইলেকট্রনটা এখানে ব্যবহার করবে এখানকার ইলেকট্রনটাকে তার করার জন্য। ওর যখন ইলেকট্রনের ঘাটতি হবে, ইলেকট্রন যখন এদিকে শিফট হবে, অক্সিজেন কি করবে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা আবার নিয়ে নেবে। হাইড্রোজেনটা তখন কি হবে বলতো H+ আয়ন আকারে এখান থেকে বের হবে। অর্থাৎ ওর ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে, ওর কেন্দ্রে ধনাত্মক চার্জের ডেনসিটি যত বেশি হবে, ও তত বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে তত বেশি টানবে। আর ইলেকট্রন যত বেশি টানবে তত অক্সিজেন কি করবে হাইড্রোজেনের কাছ থেকে তত বেশি ইলেকট্রনটা নিয়ে নেবে। ও এখান থেকে অক্সিজেন কি করবে ইলেকট্রন সাপ্লাই দেবে, অক্সিজেন কি করবে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে। হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা যখনই শিফট হয়ে যাবে বন্ধনটা তখনই তোমার কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে, তখনই এই বন্ধনটা ভেঙে যাবে, তখন হাইড্রোজেনটা H+ আয়ন আকারে কি হবে চলে যাবে। আর যত তাড়াতাড়ি চলে যায় তখন এটা অ্যাসিডিক। এটা হচ্ছে যে সমস্ত যৌগে হাইড্রোজেন আছে তাদের অ্যাসিডিক ক্যারেক্টার। ঠিক একইভাবে ধনাত্মক চার্জ যত বেশি হবে সে ইলেকট্রন যুগল ডোনেট করার ক্যাপাসিটি তত বেশি। আমি যদি বলি যে যারা ইলেকট্রন যুগল দান করে তাদেরকে খারাপ, আর যাদের ইলেকট্রন যুগল যারা রিসিভ করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। আর ধনাত্মক চার্জ যত বেশি হবে, ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে, তার ইলেকট্রন রিসিভ করার মেন্টালিটি তত বেশি হবে, তার ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সি তত বেশি থাকবে। আর ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সি যত বেশি হবে সে তত বেশি অ্যাসিডিক ক্যারেক্টার কি করবে বলতো শো করবে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমি দেখো এটার ক্ষেত্রে আমি যদি চার সংখ্যা নির্ণয় করি, নাইট্রোজেনের চার সংখ্যা প্লাস হবে, ক্যালকুলেশন করে দেখো এটা ভাই কত -2, এটা কত দুইটার জন্য কত হয় +2, দুটার জন্য +2 হলে একটার জন্য কত হবে +1। ঠিক একই ভাবে এটার জন্য কত +2, এটার জন্য কত +3, এটার জন্য কত +4, এটার জন্য কত হবে +5। নাইট্রোজেনের কি চার সংখ্যা? এটা কি দুটো নাইট্রোজেনের চার সংখ্যা নাকি একটা নাইট্রোজেনের চার সংখ্যা? একটা। তাহলে বলতো কার কেন্দ্রীয়, আমরা জানি এই সমস্ত কম্পাউন্ডে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল, তাহলে কার তোমার কেন্দ্রীয় তোমার যে মৌলটা কার চার সংখ্যাটা বেশি এগুলোর মধ্যে? চার সংখ্যা N2O5 চার সংখ্যা যত বেশি হবে, চার সংখ্যা যত বেশি হবে সে তত বেশি অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে। তার অ্যাসিডিক ক্যারেক্টার তত কি হবে বলতো বেশি হবে। তাহলে এখানে কি হবে বলতো N2O5 টা তত বেশি কি হবে অ্যাসিডিক ক্যারেক্টার কি করবে শো করবে। এই দুটো তো নিরপেক্ষ অক্সাইড, অ্যাসিডিক ক্যারেক্টার নাই, হ্যাঁ, তো সবচেয়ে কি হবে বলবে নিচের কোন মৌলটা বা নিচের কোন যৌগটা অধিক অম্লধর্মী প্রদর্শন করে,
তখন বলতে হবে এটা সবচেয়ে বেশি অম্লধর্মী কি করে বলতো প্রদর্শন করে N2O5 এটা এমসিকিউ এবং এডমিশন টেস্টের জন্য এটার জন্য হবে। এখন সাধারণভাবে অ্যাসিডিক ক্যারেক্টারটা এটা পর্যায় সারণীতে কিভাবে মেইনটেইন সাধারণভাবে যদি বাম হতে যদি বাম হতে ডানে যায় এটা না অ্যাসিডিক ক্যারেক্টার বৃদ্ধি পায় অ্যাসিডিক নেচার এটা তোমার কি হবে বৃদ্ধি পাবে। যদি তোমার উপর হতে যদি নিচে আসে এটা উপর আর এটা কি তোমার নিচ তাহলে তোমার কি হবে অ্যাসিডিক ক্যারেক্টারটা তোমার কি হবে অ্যাসিডিক নেচারটা তোমার কি হবে তোমার বৃদ্ধি পাবে। তাহলে তোমার অ্যাসিডিক নেচার কি হবে বলো তো বৃদ্ধি পাবে। আমার কথা কি বুঝছো কিনা আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? জি স্যার। বাম থেকে ডানে গেলে অ্যাসিডিক ক্যারেক্টারটা তোমার কি হবে বেড়ে যাবে অথবা উপর থেকে নিচে গেলে। আমি যদি তোমাকে বলি এই অংশটুকু আগে একটু উঠাই নাও তারপর আমরা আসতেছি। আমি যদি তোমাকে এটা বলি দেখো আমি যদি বলি N2O3 আর এখানে P2O3 আসলে P2O3 টা P4O6 ফর্মে থাকে এটা ডাইমার ফর্মে থাকে আসলে হ্যাঁ এই দুটোর মধ্যে আসলে কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে N2O3 আর P2O3 অথবা P4O6 এটা ডাইমার ফর্মে থাকে কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে আচ্ছা উপর হতে নিচে নাকি নিচ থেকে উপরে লিখলাম বুঝলাম না এটা অ্যাসিডিক ক্যারেক্টার কম হবে এটা আচ্ছা এখন বলো কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে উপর হতে যদি নিচে যায় অ্যাসিডিক নেচার আস্তে আস্তে কমতে থাকবে আর বাম হতে ডানে গেলে অ্যাসিডিক নেচার আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে এটাই হচ্ছে এখন বলো কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে স্যার N2O3 কেন স্যার কারণ নাইট্রোজেন আর ফসফরাস সেম গ্রুপের মৌল তাহলে আমি এখন ফসফরাসের জন্য এটা কি তোমার নাইট্রোজেন এবং ফসফরাস নাইট্রোজেন নিচে ফসফরাস এটা নাইট্রোজেনের নিচে কি তোমার ফসফরাস তাহলে তোমার কি হবে এটার ক্ষেত্রে একই গ্রুপের মৌল একই গ্রুপের উপর থেকে নিচে গেলে অ্যাসিডিক নেচার আস্তে আস্তে কমে নাইট্রোজেন উপরের মৌল এই কারণে তার অ্যাসিডিক ক্যারেক্টারটা কি এটা হচ্ছে বেশি আর যদি তোমার ব্যাখ্যা অরিজিনাল ব্যাখ্যা বলি হ্যাঁ তাহলে তোমার এখানে এই যে তোমার N2O3 তে নাইট্রোজেনের চার সংখ্যা কত কত চার সংখ্যা কত +3 P2O3 তে অক্সিজেনের চার সংখ্যা কত হয় কথা বলতে হবে এটা জানো স্যার -2 হবে অক্সিজেনের আমি বলছি ফসফরাসের চার সংখ্যা কত ফসফরাস এটা চার সংখ্যা কত হবে ফসফরাসের ফেসবুক পার্টি +3 আমি যদি এটা সঠিক ব্যাখ্যা দিই এটা জাস্ট মনে রাখার জন্য এমসিকিউটা এটা মনে রাখার জন্য যদি ব্যাখ্যামূলক আসে এই দুটোর মধ্যে কোনটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে কার অ্যাসিডিক ক্যারেক্টারটা কি হয় সবচেয়ে বেশি হবে তাহলে তুমি দেখো এটা N2O3 এটা কি P2O3 তাহলে এটা চার সংখ্যা ইকুয়াল তখন আকার যার আকার ছোট ভাই এটার আকার ছোট এখানে তিনটা ধনাত্মক চার্জ আছে আর এটার আকার বড় এখানে তিনটা ধনাত্মক চার্জ আছে কোন জায়গায় চার্জের ঘনত্ব বেশি এই জায়গায় নাকি এই জায়গায় বামে নাকি ডানে নাইট্রোজেন নাইট্রোজেনের আকার ছোট চার্জ ঘনত্ব বেশি এই কারণে সেই ইলেকট্রনকে রিসিভ করার টেন্ডেন্সি তার বেশি হবে এজন্য কি হবে N2O3 টা কি P2O3 এর চেয়ে কি অধিক চার্জ ধর্মী হবে মানে অধিক কি অম্লধর্মী হবে N2O3 টা P2O3 এর চেয়ে কি অধিক অম্লধর্মী
কারণ এটা চার্জ ঘনত্ব বেশি। যদি চার্জ ইকুয়াল হয়ে যায় তখন আকারের উপর কি হবে ডিপেন্ড করবে। যদি চার্জ তোমার কি হয়ে যায় ইকুয়াল হয়ে যায় তখন আকারের উপর তোমার ডিপেন্ড করবে। এখন আমি যদি মনে করো N2O5 এর ক্ষেত্রে যদি বলি N2O5 আর P2O5 এর ক্ষেত্রে, যদিও P2O5 টা ডায়মন্ড ফর্মে থাকে P4O10 আকারে, কম্পাউন্ডে এটার সাথে এটাও আসতে পারে, এটার সাথে এটাও, বলো কোনটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে, N2O5 নাকি P2O5? N2O5 চার সংখ্যা সমান, বাট কি তোমার এখানে কি, এখানে কত +5, এখানেও কত বলো তো +5। তাহলে এখানে আমরা আসলে কি বলতে পারি, আকার যদি ছোট হয়, এখানে নাইট্রোজেনের আকার ছোট, 5টা ধনাত্মক চার্জ এখানে, আর এটার আকার বড়, তাহলে এখানে কয়টা ধনাত্মক চার্জ 5টা। এখানে চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব কি তোমার বেশি। এটা এই পাশ থেকে লিখি, এটা চার্জ ঘনত্ব বেশি, এটা নাইট্রোজেনের আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, এটার প্রবণতা বেশি। এজন্য এটি কি, এজন্য N2O5 P2O5 অপেক্ষা অধিক কি তোমার অম্লীয়, এটা অধিক কি তোমার, এটাই হচ্ছে এটার ক্ষেত্রে এটা। এখন তোমার এটার সাথে এরকম যদি দিই P2O5 আর এখানে দিলাম Cl2O7, কে অধিক বেশি অম্লীয়, এটা অর্ডার কোনটা? কে বেশি অম্ল ধরবে? N2O5 Cl2O7 কোনটা হবে? Cl2O7 Cl2O7 হবে, রাইট। কারণ এটার চার সংখ্যা কত ভাই +7, এটার চার সংখ্যা কত +5, এটার চার সংখ্যা কত +5, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টারটা কোনটা হবে N2O5, আর এটা কি তোমার P2O5। অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার আস্তে আস্তে কি হচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে। অ্যাসিডিক ক্যারেক্টার আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাসিডিক ক্যারেক্টার বৃদ্ধি, এটা ক্রমান্বয়ে কি তোমার বৃদ্ধি, এটা অ্যাসিডিক ক্যারেক্টার ক্রমান্বয়ে কি হবে তোমার বৃদ্ধি পাবে। দেখো কারো কোনো ডাউট আছে কিনা? দেখো কারো কোনো ডাউট আছে কিনা, ফেসবুক পার্টি কোনো ডাউট আছে কিনা? ওকে, তুমি দেখো আমরা কিছু আয়নের লুইস স্ট্রাকচার রাখবো, হ্যাঁ এটা আমাদের অনেক সময় বলে সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার রাখবো, হ্যাঁ আমরা কনফিউজড হয়ে যাই আসলে কি রকম হবে, হ্যাঁ আমরা কিভাবে এই জিনিসটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করব। আমাদের যদি বলি NO3 আয়ন একটা স্ট্রাকচার রাখবো, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, NO2 আয়ন একটা স্ট্রাকচার রাখবো, এটা আসলে কিভাবে হবে, হ্যাঁ এই স্ট্রাকচারগুলো আসলে কি রকম ভাবে রিপ্রেজেন্ট করব, সেই জিনিসগুলো আমরা দেখব। অ্যামোনিয়াম আয়নের একটা স্ট্রাকচার আসলে এটা কিভাবে হবে, সেই জিনিসগুলো দেখব, খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে কি লুইস স্ট্রাকচার। এটার জন্য আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। ফার্স্ট ইনফরমেশনটা হচ্ছে, এটা ফার্স্ট ইনফরমেশন, দেখবে যে তোমার বইতেও লুইস স্ট্রাকচার আছে, হ্যাঁ আমি কেউ নিয়ে আসছি, তা নাহলে আমি নিয়ে আসতাম না। ফার্স্ট হচ্ছে
কিউ, কিউ একটা রাশি, যে কোনো একটা রাশি ধরে হয়েছে। এটা এটা হচ্ছে সকল পরমাণু, যেটাকে আমরা কিউ, এর আগে যেটাকে আমরা এসএন বলছি, এর আগে যেটাকে আমরা এসএন বলি, স্ট্রিক্ট নাম্বার বের করার জন্য যেটাকে আমরা ক্যালকুলেশন করছিলাম, ফর্মুলা লিখছিলাম, কিউ ইকুয়াল টু সকল পরমাণু যোজ্যতা স্তরের তোমার মোট ইলেকট্রন সংখ্যা কিউ। আমরা এসএন তো আর এটা ধরি নাই, এটাকে আবার ভাগ করে আবার ই করছি, মোট ইলেকট্রন সংখ্যা। আমরা এখান থেকে বন্ড পেয়ার ইলেকট্রনটা মানে লোন পেয়ার ইলেকট্রনটা কিভাবে বের করব? কিউ থেকে বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যাটা আমরা মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব? লোন পেয়ার ইলেকট্রন। কিউটা আমাদের দরকার আছে এই কারণে, বা এসএনটা হচ্ছে অন্যরকম। এসএনটা হচ্ছে এই ইলেকট্রন সংখ্যাকে আবার ভাগ করার পর আমরা এসএন বের করার ক্ষেত্রে আসলে আমরা বলছিলাম যে একটা যৌগে যে মোট যে ইলেকট্রন আছে শেষের এই শক্তি স্তরে, সেই ইলেকট্রন সংখ্যা প্রথমে বের করবা, তারপর এটাকে 2 দ্বারা ভাগ করতে হয়, 8 দ্বারা ভাগ করতে হয়, 18 দ্বারা ভাগ করে এই এসএনটা বের করতে হয়। ঠিক কিউটার কি একটা যৌগ বা একটা আয়নে মোট যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাটা শেষের শক্তি স্তরে বের করবা, আর লোন পেয়ার ইলেকট্রনটা হচ্ছে কিউ থেকে বন্ড পেয়ার ইলেকট্রনটা আমরা মাইনাস করব। এটা হচ্ছে এটা। এখন এই লোন পেয়ার ইলেকট্রনটা আসলে কি কি গঠন করতে পারে? লোন পেয়ার ইলেকট্রনটা একটা যৌগে, অণুতে বা আয়নে এই লোন পেয়ার ইলেকট্রন আকারে থাকতে পারে। এ আসলে কি দ্বিবন্ধন গঠন করতে পারে, ডাবল বন্ড। এ আসলে কি ত্রিবন্ধন গঠন করতে পারে। এ আসলে কি করতে পারে? এই ত্রিবন্ধন গঠন করতে পারে। এভাবে থাকে। আমরা প্রথম কিছু স্ট্রাকচার দেখবো। দেখো, মনে করো একবারে নরমাল যে কম্পাউন্ডটা, এটা মনে করো H2। এটা H2 এর ক্ষেত্রে আমরা প্রথমে এটার কিউটা বের করে নেব। দেখো কিউ এখানে কয়টা আছে? হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা বলো তো? একটা। দুটো হাইড্রোজেনের জন্য ইলেকট্রন আছে কয়টা? দুইটা। প্রথমে কাজ হচ্ছে এটার কেন্দ্রীয় পরমাণুটাকে সাজিয়ে নাও, কারণ এখানে হাইড্রোজেন দুটো একই রকম, যে কোনো একটাকে তুমি কেন্দ্রীয় পরমাণু ধরো। প্রথমে তাদের মধ্যে একটা বন্ধন গঠন করো। একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন দরকার হবে? দুইটা। এখানে দুইটা। এই দুটি ইলেকট্রন এখানে কি হয়ে গেছে? ব্যবহার হয়েছে দুটি ইলেকট্রন। তাহলে এখানে কি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে? আমি বন্ড পেয়ার ইলেকট্রন একটা মানে এক জোড়া, এক জোড়া মানে এখানে কয়টাকে ইন্ডিকেট করছে? দুইটা। আমরা এখানে দুটো আকারে লিখব, আসলে লেখা উচিত তোমার কি মুক্তজোড় ইলেকট্রন আসলে এখানে কয়টা বলতো? একটাই লেখা উচিত। একটা বলতে এখানে কয়টা ইন্ডিকেট করছে? এক জোড়া। একটা বলতে এখানে কয় জোড়াকে ইন্ডিকেট করছে বলতো? এক জোড়াকে এখানে ইন্ডিকেট করছে, কারণ এখানে হিসাবটা আমরা করব দুই। এখানে ইলেকট্রন আছে দুইটা, দুইটাই ব্যবহার হয়ে গেছে, ফলে এখানে কোনো কি নাই বলতো? লোন পেয়ার ইলেকট্রন নাই। এটার স্ট্রাকচার লুইস স্ট্রাকচার কি হবে? এরকম হবে। যদিও এটা নরমাল কম্পাউন্ড, এই কারণে এটার অ্যাপ্লিকেশনটা ওভাবে আমি অ্যাপ্লাই করতে পারিনি। যখন এটা আয়ন বড় আকারে হবে তখন এটার অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে তোমার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কাজ হচ্ছে এটা কিউ 2, এটা অ্যাটমটাকে সাজাবা, ঠিক আছে? সাজানোর পর প্রথমে একটা বন্ধন দিবা, বন্ধন দেওয়ার পর এই অ্যাটম গুলো অক্টেট আর কি করবে? ডুয়েট। এই দুটো নেচার ফিল আপ করছে কিনা সেটা দেখতে হবে। এটা অষ্টক ফিল আপ করছে কিনা, অথবা দ্বিত্ব যেটা ডুয়েট ফুল সেটাকে ফিল আপ করে। দেখো এই হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন আমরা যখন ধরি, এই হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন, আমি যদি এটার ক্ষেত্রে যদি ধরি এই হাইড্রোজেনের দুটো, এটারও কি এটারও আউটার শেলে দুটো আছে, এটাও নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করছে, এটাও নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো, ফলে এই H2 এর স্ট্রাকচার কোনটা হবে? এটাই হবে। ওকে, আমি এই পর্যন্ত যা বলছি এখানে কারো কোনো ডাউট আছে কিনা? এই পর্যন্ত যা আমি এটার অ্যাপ্লিকেশনটা দেখাবো, এটার মাধ্যমে অতটা ভালোভাবে দেখানো যায় না, পরবর্তীগুলোর মাধ্যমে আমরা দেখাবো। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? স্যার লোন পেয়ার ইলেকট্রন তো সন্নিবেশ বন্ধনেও পার্টিসিপেট করে, তাহলে এখানে দেননি কেন? এক ধরনের সন্নিবেশ বন্ধনটা এক ধরনের কি তোমার সমজীবী বন্ধন। এখানে ওই সমজীবী বন্ধনটাই আমরা ওই সন্নিবেশ বন্ধনটাকে এখানে সমজীবী বন্ধন হিসেবে কি করে কনসিডার করে। কথা কি বুঝছো? সমজীবী বন্ধনে যেমন ইলেকট্রনের শেয়ারিং ঘটে, সন্নিবেশ বন্ধনেও কি হয়? ইলেকট্রনের কি ঘটে? শেয়ারিং ঘটে। আমাদের স্ট্রাকচারে লুইস স্ট্রাকচারে সেটাকে কি তোমার সমজীবী বন্ধন আকারেই লেখা হয়। আমরা দেখো পরেরটার জন্য আমরা দেখো, হ্যাঁ আস্তে আস্তে আমরা একটু কঠিনে যাব, সমস্যা নেই।
আমরা আস্তে আস্তে একটু কঠিনে যাব। ওকে, তুমি একটু দেখো, আমরা যদি মনে করো অক্সিজেনের জন্য আমরা যদি কনসিডার করি O2 এর জন্য কিভাবে এরকম ডাবল বন্ডের মাধ্যমে হয় একটু দেখো। এটা O2, তাই O2 এর ক্ষেত্রে আমরা কিউ বা ভ্যালেন্স ইলেকট্রন ভি দ্বারাও আমরা লিখতে পারতাম, হ্যাঁ ভি দ্বারাও লিখতে পারতাম, তাহলে আরো ভালো হতো, তাহলে মনে থাকতে ভালো ভি। তাহলে এটা কি, এটার জন্য কিউ কত? অক্সিজেনের আউটার শেল ইলেকট্রন আছে কয়টা ভাই? কয়টা আছে? 6টা। 4টা 6টা সরি 6টা 6টা। তাহলে দুইটা অক্সিজেনের জন্য কয়টা ইলেকট্রন আছে? 12টা। প্রথমে কি করবা, এখানে 12টা ইলেকট্রন আছে, প্রথমে তুমি অক্সিজেন বসাও, যে কোনো একটাকে সেন্টার অ্যাটম ধরে নাও, তারপর তুমি এখানে কি করবা, দুটো ইলেকট্রনের মধ্যে প্রথম বন্ধন করবা। তোমার কাজ হচ্ছে এই 12টা ইলেকট্রনের মধ্যে দুটো বসে গেছে, তাই 12টা ইলেকট্রনের মধ্যে দুটো যদি বসে যায়, বন্ড পেয়ার ইলেকট্রনে চলে গেছে কয়টা? দুইটা। আসলে বন্ড পেয়ার ইলেকট্রন যখন লিখি এক জোড়া, কিন্তু এই ক্ষেত্রে হিসেবে আমরা দুটো ধরলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, আর কিছু না। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন ভাই থাকবে কয়টা? তাই 12 মাইনাস কত 2 ইকুয়াল টু কয়টা থাকবে? 10টা ইলেকট্রন। এই 10টা ইলেকট্রন দিয়ে তুমি কি করবা, এটা অক্টেট নেচার ফিল আপ হইছে কিনা দেখবা। এই অক্সিজেনে আছে কয়টা? দুইটা। এই অক্সিজেনে আছে কয়টা? দুইটা। অক্টেট নেচার ফিল আপ হয় না। তো অক্টেট নেচার ফিল আপ করার জন্য এই 10টা ইলেকট্রনের মধ্যে এখানে আরো তুমি কি করে দাও, 6টা ইলেকট্রন দিয়ে দাও। তাহলে এই 2 2 4 2 6 আর এই 2 কত 8, এটা অক্টেট ফিল আপ। তাই 10টার মধ্যে আমি 6টা ইলেকট্রন দিছি, তাই কয়টা? 4টা। এই তুমি এই 4টা দিয়ে দাও। 4টা যদি তুমি দিয়ে দাও তাহলে এটা কি হয়, এটা আছে 6টা আর এখানে আছে কয়টা? 4টা। তাই তুমি দেখো এটা অক্টেট, বাট এটা অক্টেট ফিল আপ হয় না। তাহলে এখানে কি করতে হবে, অক্টেট ফিল আপ করতে হবে। কোন পাশে আমি ইলেকট্রন বেশি লিখছি, বামে নাকি ডানে? ডানে। যে পাশে ইলেকট্রন সংখ্যা বেশি লিখছি সেই ইলেকট্রন দিয়ে তুমি কি করবা, সেই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে তুমি এখানে পাই বন্ড গঠন করে দাও। তাই তুমি যদি এই দুটো ইলেকট্রন দিয়ে যদি পাই বন্ড গঠন করে দাও, তখন তার স্ট্রাকচারটা আসলে আমি কি লিখতে পারি, এটা অক্সিজেন, এটা দুটো ইলেকট্রন, এটা দুটো, এখানে দুইটা, এই দুটো ইলেকট্রন দিয়ে যদি পাই বন্ড হয় তাহলে এটা পাই বন্ড, আর এখানে থাকে কয়টা? দুইটা, আর এখানে দুইটা। তো দেখো এই অক্সিজেনের বন্ধন হয়ে গেছে কয়টা, দেখো তো 2 2 4, এখানে কত 5 6 7 8, এই অক্সিজেনের হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, ফলে এটা অক্টেট হচ্ছে, দুটোই অক্টেট ফিল আপ। সো এই কম্পাউন্ডে তোমার কি হবে বলো তো, মানে এই অণুতে তোমার অক্সিজেনের স্ট্রাকচার হবে কোনটা? এটা স্ট্রাকচার। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা, তারপর আমরা আসতেছি, আমার কথাগুলো বুঝছো কিনা। লিখছো কিনা? ওকে, তৃতীয় নম্বর স্ট্রাকচারে ধরে নাও নাইট্রোজেন, আমরা একটু প্রথমে সহজ দিয়ে আসি, হ্যাঁ তারপর আমরা আসতেছি। ধরে নাও নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি কনসিডার করি, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা নাইট্রোজেন, তাই নাইট্রোজেনের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা? আমরা একটু সহজ দিয়ে যাচ্ছি এই কারণে, তোমার কত কিউ, এটা যদি কিউ হয় নাইট্রোজেন আউটার শেলে 5টা, 5 আর 5 কত 10, 10টা ইলেকট্রন। প্রথমে নাইট্রোজেনকে বসাও, প্রথমে নাইট্রোজেনকে বসিয়ে তাদের মধ্যে ইলেকট্রন দাও। তাই প্রথমে দুইটা চলে গেছে, প্রথমে ইলেকট্রন চলে গেছে কয়টা? দুইটা। তাহলে এটা কি তোমার বন্ড পেয়ার ইলেকট্রন কত? 2। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা থাকবে? 10 - 2 কয়টা থাকবে? 8টা। তাই 8টা যদি ইলেকট্রন হয় তাহলে এটাকে কি করবা, তুমি অক্টেট ফিল আপ করবে। দেখো এটা অক্টেট আছে কিনা, এটা দুইটা,
অক্টেট হওয়ার জন্য আর ইলেকট্রন আরো কয়টা দরকার? এই 6টা। 6টা। তাহলে এখানে আছে কয়টা? 8টা ইলেকট্রন, 6টা চলে গেছে, তাহলে এখানে থাকবে কয়টা? 2টা। 2টা। তাহলে ও অক্টেট কি ফিলআপ হয় না, বাট ও অক্টেট ফিলআপ। কিন্তু তোমাকে কি করতে হবে? দুটো পরমাণু স্টেবল করার জন্য দুটোরই অক্টেট স্ট্রাকচার ফিলআপ করতে হয়, অক্টেট না লিকুইড, যে কোনো একটা রুলস সে ফলো করবে। সে এটা অক্টেট হইছে বাট এটা অক্টেট হওয়ার ফলে ইলেকট্রন এখানে বেশি আছে, ফলে এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে কি করবে? পাই বন্ড হবে। এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে যদি পাই বন্ড হয় তাহলে তার স্ট্রাকচার কোনটা হয় ভাই? এটা নাইট্রোজেন, এখানে তোমার 2টা আছে, এখানে 2টা কত? 4টা, এখানে 2টা, তখন এই 2টা আর এই 2টা, তখন এই নাইট্রোজেন ফিলআপ 2 2 4 5 6 7 8। বাট এই নাইট্রোজেন ফিলআপ না, দেখো 2 3 4 5 6, ফলে এটা ফিলআপ না। তখন এই ইলেকট্রন দিয়ে সে কি করবে? আবার এখানে আরেকটা পাইবো, তখন এখানে কি হবে? তখন তার স্ট্রাকচারটা হয়ে যায় কত? এই নাইট্রোজেন, এই 3টা বন্ধন, এই 3টা বন্ধন, এই 3টা বন্ধন, এই নাইট্রোজেন, ফলে এখানে 2টা থাকে, এটা সাহায্য পাই বন্ড হয়, এটা সাহায্য পাই বন্ড, আর এখানে কি এই 2টা, তখন এই নাইট্রোজেন স্ট্রাকচারটা কি হয়ে যায়? জাস্ট এরকম হয়ে যায়। আমার কথা কি বুঝছো কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে ভাই। কথা বুঝছো না বুঝো না? জি স্যার, বুঝে। ওকে, কিন্তু দেখো ফেসবুক পার্টি কথা বলতে হবে কিন্তু, নাহলে তো ভাই বুঝবো কিভাবে? এখানে দেখো, আমরা যদি মনে করো H3O+, আমরা আসবো কমপ্লেক্সে আসবো, হ্যাঁ আস্তে আস্তে আমি একটু যাচ্ছি, একটু ধৈর্য ধারণ করো। এটা H3O+, এটার ক্ষেত্রে তোমার কিউ ভ্যালু কত ভাই? হাইড্রোজেনের আউটার শেল ইলেকট্রন আছে কয়টা? একটা, 1 × 3। অক্সিজেনের কয়টা? 6টা। প্লাস দ্বারা কি ইলেকট্রন বেশি বুঝে না কম বুঝে? কম। কয়টা ইলেকট্রন কম বুঝাবে? একটা। তাহলে এখন কি হবে? একটা মাইনাস, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। তাহলে তোমার কি হবে? এটা অক্সিজেন, সেন্টার অ্যাটমকে অক্সিজেন, তিন পাশে 3টা হাইড্রোজেন আগে দিয়ে দাও। তো তিন পাশে 3টা, তাহলে এখানে কি হবে? তিন পাশে 3টা দিয়ে দাও, তাহলে এখানে কয়টা গেছে? 2টা, এখানে কয়টা গেছে? 2টা, আর এখানে কয়টা গেছে? 2টা। তো টোটাল এখানে হাইড্রোজেন প্রান্তীয়, এটা হচ্ছে কি তোমার কি সেন্টার অ্যাটম, আর এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে কেন্দ্রীয়, আর এটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় প্রথমে বসাবো, তারপর প্রান্তীয় বসাই দেবা। ব্যতিক্রম আছে, সাধারণত এরকম হয়। তাহলে এরকম যদি এটা বসে যায়, তাহলে এখানে টোটাল ইলেকট্রন আছে কয়টা? দেখো বন্ধনে হচ্ছে কয়টা? 2 2 4 আর 2 6, তাহলে বন্ড পেয়ারে চলে গেছে কয়টা? 6টা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন আছে তোমার কয়টা? তোমার 2টা। কারণ 8 থেকে 6 যদি মাইনাস হয়ে যায় তাহলে কয়টা থাকে? 2টা। তাহলে তুমি দেখো হাইড্রোজেন কি, সে কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইছে কিনা হাইড্রোজেন? জি স্যার। ইয়েস স্যার। এটা কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইছে কিনা? ঠিক আছে, জি স্যার। গ্যাসের কাঠামো পাইছে কিনা? ওকে, তাহলে এই দুটো ইলেকট্রন আসলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2 2 4 আর 2 কত? 6। তাহলে অক্সিজেন কি পাইছে? পায় না। তাহলে ওই দুটো ইলেকট্রন কার কাছে বসবে? অক্সিজেনের কাছে। সবাই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইছে বাট অক্সিজেন, মানে আমরা জানি তো হাইড্রোজেন তোমার কি হিলিয়ামের কাঠামো বিক্রিয়ার সময় পায়, হিলিয়ামের স্ট্রাকচার পায়, বাট অক্সিজেন পায় না এই দুটো। তো এখানে ধনাত্মকটা আসলে কার হয়? সেন্ট্রাল অ্যাটম। এই ধনাত্মক এই চার্জটা বের করার আবার সূত্র আছে। এই চার্জটা আসলে কি, এটাকে আমরা বলি ফর্মাল চার্জ, হ্যাঁ এটা আবার বের করার একটা কি আছে বলতো? সূত্র আছে। এটা কিভাবে এটা বের করে? এটাকে আমরা বলি ফর্মাল চার্জ। এটা ব্যালেন্স ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এটা কি ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভি ইলেকট্রন লিখে দিলাম এভাবে। আমরা এটার কি হিসাবটা করি? ভ্যালেন্স। এটা আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে যদি বলি এই স্ট্রাকচার, এখানে ফর্মাল চার্জ কার মাথায় হবে এটা আমরা আসলে কিভাবে বুঝবো? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত আছে? অক্সিজেনের ক্ষেত্রে এটা না, এটা না, এই ভ্যালেন্স ইলেকট্রন এটা না, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত আছে? আরে ভাই অক্সিজেন পরমাণুর আউটার শেলে ইলেকট্রন কয়টা থাকে? স্যার 6। 6টা। 6টা। তাই বলতে কি সমস্যা কি? 6। এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে?
একটা বলতে কয়টা? দুইটা। দুইটা। এখানে দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে? 6টা। 2 4 2 কত? 6। তাহলে এখানে কত আসে দেখো, এখানে কত? 6 6/2। তাহলে এই 6 মাইনাস 2, তাহলে এখানে কত আসে? 6 মাইনাস 2 আর এখানে কত? 3, তাহলে কত হবে? 1। 1 বলতে কত? +1। এই কারণে অক্সিজেনের মাথায় এখানে চার্জ হবে কত? +1। মাথায় চার্জ হবে কত? এখন তুমি বলতে পারো স্যার হাইড্রোজেনের জন্য আমি ট্রাই করব। করো, হাইড্রোজেনের জন্য ফর্মুলা চার্জ। এটা কার জন্য হিসাব করছি আমি? অক্সিজেন। এই ফর্মুলাটা আসলে কার জন্য ট্রাই করছি? অক্সিজেনের জন্য। এন্ড হাইড্রোজেন কি তোমার একই রকম হয়ে গেছে? তাহলে এটাকে আমি 2 ধরলাম আর এটাকে 3 ধরলাম। একটার জন্য ক্যালকুলেশন করলে হবে নাকি তিনটার জন্যই করা দরকার আছে? কারণ তিনটার এনভায়রনমেন্ট এক নাকি ভিন্ন? স্যার এক। একই। হাইড্রোজেনের জন্য আমি যদি কনসিডার করি, হাইড্রোজেনের আউটার শেলে হাইড্রোজেন পরমাণু আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে এটা এক। এখানে কি লোন পেয়ার ইলেকট্রন আছে? না। না স্যার। এটা মাইনাস। এটা কি বন্ড পেয়ার ইলেকট্রন আছে? দুইটা। এটা -2/2। তাহলে এখানে কত আসে? 1 - 0 - কত? 1 ইকুয়াল টু কত? 0। তার মানে এখানে কোনো কি নাই কত? চার্জ নাই। এটা 0 চার্জ, এটা 0 চার্জ আর এটা কি 0 চার্জ। অক্সিজেনের উপর চার্জ হবে কত? প্লাস। এই প্লাসটা আসলে কার? অক্সিজেনের উপর। আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? জি স্যার, বুঝেছি। মানে তোমার বুঝতে হবে অক্সিজেন যদি দুটো সমজীবী বন্ধন গঠন করে একটা সন্নিবেশ আছে এটার মধ্যে। আমার বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো কিনা? ওকে, তুমি একটু দেখো, এটা একটু উঠাই নাও, আমরা আসতেছি, একটু কঠিন আসতেছি, একটু ওয়েট করো ভাই। দেখো আমাদের ফেসবুক পার্টি ওরা বুঝছে কিনা। একটু দেখো, এখানে একটু দেখো, এটা আমরা পাস, আমরা মনে করো NO3 আয়নটা লিখতে চাই, NO3 মাইনাস আয়ন এটা লিখতে চাই। তাহলে এখানে মোট তোমার ইলেকট্রন কয়টা আছে? কিউ নাইট্রোজেন আউটার শেল ইলেকট্রন বলো। 5। 5টা। অক্সিজেন কত? 6 ইনটু কত? 3 মাইনাস কত? মাইনাস দ্বারা ইলেকট্রন কি বোঝায়? একটা বেশি বোঝায়। এই একটা ইলেকট্রন বেশি। 3 6 18, 18 19 প্লাস কত? 24, 24 ইলেকট্রন। এর কয়টা ইলেকট্রন আছে? 24। কেন্দ্রীয় পরমাণুটাকে এখানে কার যোজনী বেশি? নাইট্রোজেন বেশি সংখ্যক অক্সিজেনকে ধরছে নাকি অক্সিজেন নাইট্রোজেনকে বেশি ধরছে? একটা নাইট্রোজেন কয়টা অক্সিজেনকে ধরছে? 3টা। 3টা। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি করবা? 3টা এরকম অক্সিজেন দিয়ে দাও। তাহলে তুমি এটা দেখো, তাহলে এখানে কি তোমার বন্ড পেয়ার? এটাও কি তোমার বন্ড পেয়ার? এটাও কি বন্ড পেয়ার? বন্ড পেয়ার কয়টা চলে গেছে? 6টা। আসলে কি বন্ড পেয়ার 6টা নাকি 3 জোড়া? মানে আমরা আসলে আগে লিখি কি বলতো 3, এভাবে কিন্তু লেখে না। এটার জন্য হিসাবটা সহজ করার জন্য কিন্তু আমরা এভাবে লিখতেছি। কথা কি বুঝছো কিনা? আমি যদি বলি এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 3টা। 3টা বলতে কয় জোড়া? 3 জোড়া। বন্ধন ইলেকট্রন আছে 6টা, বা বন্ধন জোড় ইলেকট্রন আছে কয়টা? 3টা। 3টা মানে কয়টা? 3 জোড়া। জোড়া মানে কয়টা? 6টা। বাট আমরা এখানে ক্যালকুলেশন, এখানে যখন আমি 6 লিখবো তখন পেয়ার ওয়ার্ডটা লেখা যায় না, বাট ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমরা এটাকে এভাবে লিখছি। তাহলে তুমি একটু দেখো, তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন কত থাকে? 24 - 6 ইকুয়াল টু কত থাকবে? 18। আগে সেন্টার, আগে যে তোমার প্রান্তীয় পরমাণু আছে ওর অক্টেট কাঠামো ফিল আপ করতে হবে, তারপর কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে কয়টা? 2টা। তাহলে 2টা যদি হয় অক্টেট হওয়ার জন্য আর কয়টা দরকার? 6টা। এখানে 6টা দিয়ে দাও। 18টা থেকে 6টা চলে গেছে, এখানে আরো 6টা দিয়ে দাও। তাহলে কয়টা চলে গেছে? 6 আর 6 কত? 12। এটা 2টা আরো 6টা লাগবে। এই হচ্ছে আমার কথা কি বুঝছো কিনা? দেখো নাইট্রোজেন কি অক্টেট স্ট্রাকচারে আছে? নাইট্রোজেন না স্যার। নাইট্রোজেন কয়টা আছে? 2 4 আর কত? 6। তার লাগে কয়টা? 2টা।
দুইটা দুইটা থাকলে সে কি করবে, যে কোনো একজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে, যে কোনো একজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে, হয় এটা এটা এটা। তাই যে কোনো একজনের কাছ থেকে যদি ইলেকট্রন নেয় তাহলে এটা হবে কি 2 2 4, এটা হবে কি নাইট্রোজেন, এটা অক্সিজেন আর এটা অক্সিজেন। তাহলে এখানে দেখো এটা 2, এটা 2 4, এই 2 6, এই 2, এই 4, এই 6। দেখো এখন সবাই অক্টেট আছে কিনা, এখন সবাই অক্টেট স্ট্রাকচার আছে কিনা, আছে। জি স্যার। ওকে, এখন আমরা ফর্মাল চার্জ নির্ণয় করব। ফর্মাল চার্জ কি, ওই পরমাণু ভ্যালেন্স ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন মাইনাস কি বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই কত 2, এটাই তো। ওকে, তাহলে কার মাথায় কত চার্জ হয় আমরা দেখি। আমরা এটার ক্ষেত্রে একই এনভায়রনমেন্ট, এটার ক্ষেত্রে আগে প্রথমে দেখি এটাকে আমি 1 ধরলাম, কারণ কি এটাকে আমি 2 ধরলাম, এটাকে আমি 3 ধরলাম, আর এটাকে আমি ধরলাম কত 4। কার জন্য কত রকম আসবে, এটার উপর কার জন্য চার্জ হবে, তুমি একটু আসো। এটা আমরা যদি 1 এর জন্য যদি কনসিডার করি, তো অক্সিজেনে আউটার শেল ইলেকট্রন ভাই কত 6, লোন পেয়ার ইলেকট্রন 2 2 কত 4, বন্ড পেয়ার ইলেকট্রন কত 2 2 কত 4, 4 মাইনাস কত 2, তাহলে কত আসবে, কত আসবে ভাই? জিরো। তার মানে এই অক্সিজেনের উপর কোনো চার্জ নাই। আমরা যদি মনে করো এই অক্সিজেন, এটা হচ্ছে 2 এর স্ট্রাকচারের অক্সিজেন, 2 এর অক্সিজেন আর 3 এর অক্সিজেন কি একই রকম হিসাব। এই অক্সিজেনের আউটার শেল ইলেকট্রন আছে কয়টা, এই অক্সিজেনের আউটার শেল ইলেকট্রন আছে কয়টা 6টা। লোন পেয়ার ইলেকট্রন 2 2 4 আর 2 কত 6, আর এখানে কত আসছে বলতো, তার বন্ড পেয়ার ইলেকট্রন আছে কত, বন্ড পেয়ার ইলেকট্রন আছে 2, তাহলে এটা কত 2/2, বন্ড পেয়ার ইলেকট্রন দুইটা আছে 2/2, 2 2 6 6 0, 2/2 মানে কত -1। তাহলে এখানে কি হবে বলতো -1, এটা কি হবে মাইনাস। তো এটা যদি মাইনাস, এটার হিসাব আর এটার হিসাব কি এক নাকি ভিন্ন, আমি এটা এখানে একই এটা আর এটা কি হিসাব কি এক নাকি ভিন্ন, এটা হবে -1 হবে। তাহলে এটা মাইনাস হলে এটা মাইনাস। আসলে কি এখানে মাইনাস কি দুইটা নাকি একটা, একটা একটা। তাহলে মাইনাস লিখছি কয়টা, দুইটা। তাহলে আমরা নাইট্রোজেন দিয়ে দেখি। নাইট্রোজেনটা আসলে কত ছিল, এটা 2 আর 3 এর হিসাব। তাহলে নাইট্রোজেনটা আসলে কত ছিল, নাইট্রোজেনের আউটার শেল ইলেকট্রন আছে কয়টা 5টা, লোন পেয়ার ইলেকট্রন কয়টা ভাই একটাও নেই, আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে দেখো 1 2 3 4, কয়টা আছে 10টা। 10 বাই কত আছে তোমার 2, তাহলে কত হয় দেখো তো, 8টা না স্যার 8টা না হ্যাঁ হ্যাঁ 8টাই তো, আমি তো দেখি 1 2 3 4 8টা, এই কারণে তো হিসাবও মিলতেছে না। তাহলে কত হবে 8, 8/2। তাই 8/2 যদি 2 হয় তাহলে এখানে কত আসছে 4, 5 মানে 4 মানে কত 1, তার মানে এটা চার্জ কত প্লাস, এটা প্লাস হয়েছে। অর্থাৎ এই প্লাস আর এই মাইনাস কি হয়ে যায় 0, তাহলে ওভারঅল এখানে চার্জ কত থাকে বলতো মাইনাস। অর্থাৎ এই স্ট্রাকচারে এটা থাকে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যায় একটা তোমার নিউট্রাল হয়ে যায়, ওভারঅল চার্জ থাকে কি তোমার এই মাইনাস। দেখো বুঝছো কিনা, কথা বলতে হবে, কথা বলতে হবে ভাই। দেখো বুঝছো কিনা, জি কথা বলতে স্যার। হবে। আমরা যে কারণে এই যৌগটা নিয়ে, আচ্ছা ওরা কান্নাকাটি রিয়াক্ট দিচ্ছে কেন, ওরা কি বুঝতে পারে না নাকি, তোমরা না বুঝতে পারলে বলো ভাই, তারপর এই কান্নাকাটি রিয়াক্ট দিও না। আচ্ছা একটু দেখো আমরা যেটার কারণে আসছি,
এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, হয়তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, NCl5 গঠিত হয় বাট N2O5 মানে N2O5 গঠিত হয় বাট NCl5 গঠিত হয় না কেন? হ্যাঁ, এই কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাস বলতে আমরা বুঝাচ্ছি আমাদের পরের ক্লাসটা হবে যে আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে যে আমাদের কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, কোশ্চেনগুলো তোমাকে সলভ করে দেওয়া। হ্যাঁ, এটার পর আমাদের তারপর আমরা এই অংশটা আলোচনা করব। অবশ্যই তুমি পরটা কোশ্চেনটা একবার দেখবা, নিজে সলভ করার ট্রাই করবা, তাই তুমি সমস্যাগুলো পাবা, তখন তুমি বুঝতে পারবে। অনেকের রেজাল্টে অনেকেই দেখা গেছে যে অনেকে খুব হাতে গোনা কয়েকজন, হ্যাঁ, খুব ভালো করছে। দেখা যায় ওই যে 32টি এমসিকিউতে দেখা গেছে 2-3 জন পাইছে 26 আর 27, ম্যাক্সিমামই তোমার 22, 16, 17, 10 আর 12, হ্যাঁ, 3 এরকম আছে। তো পাইছে 23 না 22? নানজিবা জি স্যার। কি নানজিবা তুমি কত পাইছো? 20। 20। তুমি কি মানে প্রিপারেশন নাও নাই নাকি? মোটামুটি মানে অত বেশি নিতে পারি নাই। কেন নিতে পারো না কেন? গুরুত্ব দিয়ে পরীক্ষা দাও না কেন? স্যার ওই যে মানে ফিজিক্স পরীক্ষা ছিল সকালে, পরে সেটা পড়ার পর কেমিস্ট্রি পড়া স্টার্ট করেছিল। আচ্ছা ঠিক আছে। এটা হোলি কোর্সের বাচ্চাগুলো যারা এক্সাম দিচ্ছ, হ্যাঁ, তোমাদের কলেজ অনুযায়ী কিন্তু রেজাল্ট দিতেছি না। হ্যাঁ, আরো ভালো দিতে হবে প্রিপারেশন। হ্যাঁ, তাহলে তো তোমার কোনো লাভ নাই। এই কারণে স্যার হাইট কত? হ্যাঁ, হাইয়েস্ট 27 পাইছে। 727 প্রত্যেকটা রেজাল্ট করে রাখছে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, যে লাস্ট 20 কতজন পাইছে? 20 জন। 20 জনের রেজাল্ট দিয়ে দেবো। আর এর পরের রেজাল্ট দিলে তো অনেক বাচ্চারা লজ্জা পাবে। হ্যাঁ, ওকে, আমরা দেখো এই সালফার ট্রাইঅক্সাইড দিয়ে শেষ করব। এটার স্ট্রাকচার, এটার স্ট্রাকচারটা আসলে কি হবে? আমরা এটার কিউটো বলো, এটা আউটার শেলে ইলেকট্রন কয়টা আছে বলো? স্যার 6। সালফারে কয়টা আছে? 6টা। অক্সিজেনে কত? 3 * 6, তার মানে 24 ইলেকট্রন। তাহলে এখানে তুমি সালফার লিখে দাও, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এই দুইটা 4টা, এই দুইটা 6টা। তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রনে আমার চলে গেছে কয়টা? 6টা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থাকবে কয়টা? 24 মাইনাস কত? 6 ইকুয়াল টু কত ইলেকট্রন থাকবে? 8 ইলেকট্রন। আগে অক্টেট স্ট্রাকচারে ফিল আপ করতে হবে কি? এই প্রান্তীয় পরমাণুগুলোকে। তো এটাকে আমরা যদি ফিল আপ করি তাহলে এখানে কত থাকবে? এখানে এটা এই অক্সিজেনে দুইটা আছে, আরো তুমি এখানে কয়টা দিয়ে দাও? 6টা। এই অক্সিজেনে দুটো আছে, আরো তুমি কি করে দাও? 6টা দিয়ে দাও। 6 আর 2 8, এখানে তুমি দিয়ে দাও কয়টা বলো তো? 6 আর 2 কি হয়ে যাবে বলো তো? এখানে 8 হয়ে যাবে। দেখো তো আমাদের হিসাবটা ঠিক আছে কিনা? 3 6 18, হিসাবটা দেখো তো ঠিক আছে কিনা? দেখো ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, দেখো তো সালফার অক্টেট কাঠামো গেইন করছে? সালফার সালফার কি অক্টেট কাঠামো গেইন করছে? না না। এরপরে কি সালফার এখান থেকে ইলেকট্রন, সালফারের স্ট্রাকচার দেখা যায় দুটো, এটা সালফার, এই অক্সিজেন, আর এখানে কি থাকে? অক্সিজেন, আর এখানে থাকে কি? এই ডাবল বন্ড, এই অক্সিজেন। হ্যাঁ, কিছু স্ট্রাকচার দেখা যায় অক্টেট স্ট্রাকচারের চেয়েও জরুরি, যেমন PCl5 কেন্দ্রীয় পরমাণু কয়টা করে বলো তো? কেন্দ্রীয় পরমাণু কয়টা করে? এখানে কয়টা থাকে? দুটো ইলেকট্রন যদি নিয়ে আনে তাহলে এটা কয়টা? দুইটা, আর এই দুইটা 4টা। আর এখানে কত? 2, আর এটা কত? 2 4, আর এখানে ইলেকট্রন থাকে কত? এরকম 6টা। আমরা একটু দেখি, আমরা এই অক্সিজেনের ফর্মাল চার্জটা আসলে নির্ণয় করতে চাচ্ছি। এই অক্সিজেন আমরা এগুলোকে 1 দিলাম,
এটাকে 2 দিলাম আর এখানে আমরা 3 দিলাম, তাহলে এটা অক্টেট। আমরা এই অক্সিজেনের আসলে ফর্মাল চার্জটা কি আমরা দেখতে যাচ্ছি। তাহলে এই অক্সিজেনের যদি ফর্মাল চার্জ যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে কি ব্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে এখানে তোমার কি হচ্ছে, ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে আমরা ধরে নিলাম কার, এটা 2 নং স্ট্রাকচারের অক্সিজেনের 2 আর 3 এর একই রকম। তাহলে এখানে কি এর আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা, অক্সিজেনের আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা ভাই, কয়টা আছে? 6টা। লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে, 2 2 4 আর 2 কত 6। বন্ড পেয়ার ইলেকট্রন আছে কয়টা, 2টা, 2/2। তাহলে কত হয় বলো তো, মাইনাস কত 1। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এখানে কি -1, তাহলে এটা এটা একই রকম না, 2 আর 3 কি একই রকম না? জি স্যার। তাহলে আমরা যদি একের ক্ষেত্রে যদি কনসিডার করি, একের অক্সিজেন এটার ক্ষেত্রে ফর্মাল চার্জ কত 6, লোন পেয়ার 2 2 কত 4, আর এটার ক্ষেত্রে আমরা দেখি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে ভাই, 4/2। তার মানে এখানে কত আসে 0, এখানে 4। আমরা সালফারের ক্ষেত্রে যদি কনসিডার করি, এটা কি সালফার, সালফারের ক্ষেত্রে কি তোমার আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা, তোমার 6টা। এখানে 2 4 কত লোন পেয়ার ইলেকট্রন কি 9, আর এখানে 2 2 4 8, তাহলে কত আসবে, এটা কি লোন পেয়ার ইলেকট্রন আছে? এটা আসে, দেখো কত আসে লোন পেয়ার ইলেকট্রন, এখানে এখানে লোন পেয়ার ইলেকট্রন কি আছে? জি স্যার, একটা তো থাকার কথা। ওই লোন পেয়ার ইলেকট্রন একটা কেন থাকবে, কেন থাকবে কেন? না স্যার, নাই তো। তাহলে এখানে কত আসবে বলো তো, 8/2। 8/2। 8/2 মানে কত 4, তার মানে +2। তাই মাইনাস এই মাইনাস -1 আর -1 -2 আর +2 কত হবে বলো তো, নিউট্রাল হয়ে যায়। ওকে, এখানে সালফারের যোজনী হচ্ছে 4, এখানে সালফারের যোজনী কত তোমার 4। এখন একটু দেখো, এখানে এই স্ট্রাকচারে অক্সিজেন, এটা সালফার, এটা অক্সিজেন। আমাদের কিছু কিছু কম্পাউন্ড আছে অক্টেট কাঠামো স্ট্রাকচারের চেয়ে তারা বেশি ইলেকট্রন নিয়ে অক্টেট সম্প্রসারণ তারা কম্পাউন্ড কি গঠন করতে পারে, তারা এভাবে করে, এখান থেকে ইলেকট্রন নেয়, এখান থেকে ইলেকট্রন নেয়, এখান থেকে ইলেকট্রন নেয়, তখন তার স্ট্রাকচার হয়ে যায় কি জাস্ট এরকম। অর্থাৎ সালফারে এই দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার হতে পারে মাইনাস মাইনাস এটা +2, আর এরকম একটা স্ট্রাকচার হতে পারে। এখানে কি হচ্ছে বলতো, এটা হচ্ছে অক্টেটকে বেস করে, আর এটা কি অক্টেটের চেয়ে বেশি ইলেকট্রন নিয়ে। এখানে সালফারে দেখো 2 ইলেকট্রন কয়টা আছে, বন্ধন কয়টা, 2 2 4 আর 2 কত 6, ইলেকট্রন আছে কয়টা 12টা। অর্থাৎ সালফার বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে এখানে আছে, তোমার অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন নিয়ে আছে, অষ্টকের চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে এখানে সালফারের যোজনী হচ্ছে, সালফারের যোজনী হচ্ছে কি 6। এখন এই দুটো স্ট্রাকচারের মধ্যে আসলে কোনটা রিয়েল স্ট্রাকচার হবে, সেটা হচ্ছে এটা। কারণ এই স্ট্রাকচার যদি হয় তখন সালফার 4 যোজনী প্রদর্শন করে, আর এটা কি তোমার 6 যোজনী যত হয় বন্ধন তত বেশি থাকে, ওই বন্ধনগুলোকে ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন হয়, পরে ওই স্ট্রাকচারটা তত বেশি স্টেবল। এটা স্টেবল স্ট্রাকচার, এটা তুলনায় এটা আনস্টেবল, এটার তুলনায় এটা কি স্টেবল। কারণ একটা মৌল যত সংখ্যক যোজনী নিয়ে যৌগ গঠন করবে ওই যৌগটা তত বেশি কি তোমার স্টেবল কম্পাউন্ড। অর্থাৎ সালফারে এই স্ট্রাকচারটা পাওয়া যেতে পারে, এটাও পাওয়া যেতে পারে, বাট এটার চেয়ে এই স্ট্রাকচারটা কি তোমার স্টেবল, ফলে সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে এই কম্পাউন্ডটা কি হবে বলতো, গঠিত হবে। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। জি স্যার।
এই তিতলি মিতলি কি একটা মানুষের ছবি রিয়াক্ট দিচ্ছে, এটা দ্বারা কি বুঝায় কি? তাহলে এটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের ই নিয়ে কথা বলবো। অবশ্যই তুমি পড়ালেখা করবা। আমি এই জিনিসগুলো যেগুলো ডিটেইল যেগুলো আসার মতো বা এই রিলেটেড এগুলো নিয়ে আর হোলি ক্রস যেটা আছে সমস্যা নেই, আমরা এই টপিকে রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, এর কম পরিসরে আপাতত হবে। তারপর যদি আমাদের সিচুয়েশন বলে যে না, সরকার একটা গাইডলাইন অবশ্যই আসবে, সবার মাথায় কনক নড়বে, যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাদের বাচ্চা কাচ্চাও আছে, তাদের বাচ্চা কাচ্চাদের কোশ্চেন আছে যে আসলে কোন টাইপের পরীক্ষাটা হবে। হ্যাঁ, এটা ডিসিশনটা পেয়ে যাবে। এটা কোনো এখন যে টিচাররা যে কথাগুলো বলতেছে তাদের নিজস্ব মতবাদ বলতেছে, এটা কোনো বাস্তবিক কোনো মতবাদ না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।